সময়ের স্রোতে সকল কিছুই পাল্টে যায়, তেমনি সিরাতের পাগলামি, রাগ আর জেদও আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসলো। মধ্যে চলে গেছে 4টি মাস। যতবারই সিরাত রাগের মাথায় তুলকালাম গটাতে গিয়েছে, ঠিক সেই সময়ে প্রমুখ খুব সহজে কৌশলে তাকে থামিয়ে দিয়েছে। কখনো বা ধমকাধমকি করে, আবার কখনো বা ঠান্ডা মেজাজে। অথচ আজ পর্যন্ত সে প্রমুখের সাথে কেউ উঁচু গলায় কথা বলে না। সেখানে সিরাত এমন পাগলামি করল, সে না চাইতেও সামলে নিয়েছে। জুলেখা থেকে শুরু করে সকল সার্ভেন্ট যেন এই 4 মাসে অন্য রূপের প্রমুখকে আবিষ্কার করেছে তাদের সামনে। একদিন সারা রুমের জিনিসপত্র ভেঙেছিল সিরাত। আসলে সারাক্ষণ রুমে বন্দি থাকা, মাথায় উল্টাপাল্টা চিন্তা হওয়া আর ডিপ্রেশন থেকে হুটহাট রেগে যেত সিরাত। সেই দিনে হঠাৎই প্রমুখের কথায় তার মাথায় রক্ত উঠে যায়। মুহূর্তে সবকিছু লণ্ডভণ্ড করে ফেলে। প্রমুখ দিশেহারা রুমের অবস্থা দেখে তার মাথায় তখন দাউ দাউ করে যেন আগুন জ্বলছে। চট করে তেড়ে গেল সিরাতকে থাপ্পড় মারতে। সিরাতের চোখে ভয়, আতঙ্ক বিরাজ করল। সে তখনই হু হু করে কেঁদে ওঠে। তৎক্ষণাৎই প্রমুখ হাত আবারও নিচে নামিয়ে চোখ বন্ধ করে নিয়ন্ত্রণ করলো নিজেকে। কিছু সময় পর সিরাতে থেকে দূরত্ব রেখে বলল, এ বাসায় এসেছো 1 মাস হয়ে গেছে সিরাত। তুমি কি বিয়েটা মেনে নিতে পারছো না? তবে চলে যাও শাশুড়ি আমার কাছে। তবুও রিকোয়েস্ট, আমার অশান্তি করো না সিরাত। কেন এমন করছো? আমি তোমার এরকম পাগলামি আর মেনে নিতে পারছি না। উফ, আমিও দিন দিন তোমার সাথে থেকে যেন পাগল হয়ে যাচ্ছি। সিরাত হালকা ডোক গিলে অসহায় চোখে তাকিয়ে রইল প্রমুখের দিকে। দেখতে পেল রাগে তার চোখ দুটো থেকে যেন রক্ত ঝরছে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে আছে। গলার রগগুলো দৃশ্যমান। মুহূর্তে ভয়ে চুপসে গেল সিরাত। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলে নরম সুরে বুঝালো, আমি তোমাকে বিয়ে করেছি। এটা কি মস্ত বড় অপরাধ করে ফেলেছি? কিন্তু আমি কি কখনো তোমাকে জোর করেছি, টর্চার করেছি, আমার গোলাম বানিয়ে রেখেছি? তবে কেন তুমি পাগলামি করো? আমি জানি কোনো সাধারণ মেয়েই চাইবে না আমার সাথে সংসার করতে। তোমাকেও বলছি, সংসার না হোক অন্তত আমার সাথে থাকি দেখো। আমি অতটাও কিন্তু বাজে নই। সিরাত চুপ করে শুনল, মস্তিষ্ক খাটিয়ে বুঝলো আসলেই ইদানিং সে বাচ্চাদের মতোই করছে। সে তো একসময় সংসারের হাল নিজের হাতেই সব সামলাতো, বড়দের মতো ম্যাচিউর ছিল না। তবে আজ কেন বাচ্চামো করছে? প্রমুখ তো তাকে জোর জবরদস্তি কিছুই করছে না, কাজেও হাত দিতে বলছে না। তাহলে এমন কেন করছে? জোর করে বিয়ে করায়? চরিত্র ঠিক নেই বলে? কিন্তু মেয়েদের তো জুলুম করেনি, বরং মেয়েগুলোই তার কাছে আসতো। সেখানে প্রমুখের একার তো কোনো দোষ ছিল না। আর সেও তো অপবিত্র তারই ছোঁয়ায়। ওদিন সারা রাত এসব ভেবে কাটিয়ে দিয়েছিল সিরাত। এরপর থেকে অকারণে মাথা গরম করেনি, শুধু পর্যবেক্ষণ করে গেছে প্রমুখের কাজকর্ম। মাঝে মাঝে মুগ্ধ হতো জুলেখার সাথে প্রমুখের ঠাট্টা করার ব্যাপারটা। সারাদিন নিজের রুম পরিপাটি করে রাখত, আবার ঘরের জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। তারই 15 দিন পর হঠাৎ করে ওয়ারড্রপ গুছাতে গিয়ে একদম কর্নার একটা অ্যালবাম খুঁজে পায় সিরাত। প্রমুখ তখন বাহিরে ছিল। কৌতূহলবশত অ্যালবামটি বের করে বিছানায় নিয়ে বসে। প্রথম পৃষ্ঠা খুলতেই দেখতে পাই একজন কিশোরী আর একজন যুবকের হাস্যোজ্জ্বল ছবি। সিরাত খুবই বিস্ময় নিয়ে দ্বিতীয় পেজটা খোলে। সেখানেও সেই দুটি মানুষেরই ছবি। এভাবে এক এক করে অনেক রকম ছবি তার চোখে ধরা দেয়। অ্যালবাম গেটের শেষের দিকে আসতে দেখল সদ্য জন্ম নেওয়া একটা শিশু কোলে নিয়ে বাচ্চাটির মা বাবা দাঁড়িয়ে আছে। চোখে মুখে তাদের খুশির ঝলক। শিশুটিকে অনেকবার দেখেও চিনতে পারল না সিরাত। শিশুটি ছোট থেকে বড় হওয়ার সকল ছবি সেখানে সাজিয়ে রাখা। মায়ের সাথে কি তার বন্ধন? বাচ্চাটির 2 বছরের ছবি দেখে সিরাত হতবিহ্বল হয়ে যায়। সেনা মুখটি দেখে হাজারো বিস্ময় খেলা করে তার চোখে। কি নিষ্পাপ সেই মুখ, সেই হাসি। মায়ের গলা জড়িয়ে খিলখিল করে হাসছে। বাবা পাশেই তার মায়ের কপালে চুম্বন করছে। এর থেকে সুইট মুহূর্ত পৃথিবীতে কি কিছু আছে? সিরাতের মা বাবার কথা মনে পড়ে চোখে পানি চলে আসে। অ্যালবামও শেষের দিকে। এভাবে হঠাৎই শেষ 3 পেজে দেখল সে পিচ্ছি প্রমুখ থেকে যুবক হয়ে যাওয়া প্রমুখের ছবি। এই প্রথম গভীর নয়নে মাথার চুল থেকে পা পর্যন্ত এক দৃষ্টিতে দেখল প্রমুখকে। মায়া ভরা চোখ, পাতলা ঠোঁট আর থুতনির তিল, হাতের ফুলে পেঁপে ওঠা পেশির দিকে চোখ যেতে হৃদস্পন্দন যেন থমকে গেল। এক অজানা ভাবনায় গলা শুকিয়ে আসলো সিরাতের। কাপা হাত দুটো দিয়ে চট করে পেজ উল্টে ফেলল। তারপর মিনিট 2 পর শেষ পৃষ্ঠায় সিরাতের লকেটে সেই তাদের মামিয়ের ছবি। মুহূর্তে কপাল কুঁচকে গেল তার। ছবিটি পেল কোথায়? এ কথা জিজ্ঞেস করবে ভেবে পণ করল। অ্যালবাম গেটে নিরস মুখে বসে রইল সে। মনে তার প্রমুখকে নিয়ে হাজারো প্রশ্ন। ছেলেটির জীবনে কি তবে কোনো সত্য লুকিয়ে আছে? কোথায় তার পরিবার? পিচ্ছি প্রমুখের ছবি হাতে নিয়ে আলতো হাসল।
তার কাছে প্রতিটি ছবি ভীষণ ভালো লাগলো। ওই দিন রাতে প্রমুখ আসলে যখন সিরাত জিজ্ঞেস করে, তখন প্রমুখ উত্তেজিত হয়ে বলল, তুমি আমার জিনিসে কেন হাত দিয়েছ? সিরাত ভয় পেয়ে যায়, মাথা নিচু করে সায় জানায় হ্যাঁ। প্রমুখ জ্বলে উঠেও পরক্ষণে নিভে গেল। ভাবল সিরাতকে বিয়ে করেছে সে, তারও তো জানার অধিকার আছে। এমনিতে আগে থেকে সিরাত কিছুটা সহজ হয়েছে, তাই তো কাঁথা মুড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 2 মাস পর ঠিক এই তারিখে তোমার প্রশ্নের উত্তর পাবে। আমিও দেখতে চাই কেমন তোমার ধৈর্য শক্তি। সেই থেকে সিরাত প্রতিদিন অ্যালবাম কোলে নিয়ে বসে থাকত। আস্তে আস্তে সিরাতের মনে অবস্থান করল হৃদয় কাঁপিয়ে দেওয়া এই পুরুষ, যার কথায় বুক কাঁপত, কণ্ঠ জড়িয়ে যেত, দুষ্ট কথায় কান গরম হতো। এমনকি শক্তপোক্ত দেহ পুরুষটির সাথে ঘুমাতে ভয়ে সারা দেহ হিম হওয়া বয়ে যেত। প্রমুখের সাথে প্রতিদিন এক বিছানায় থাকা হয়নি তেমন। প্লেটের কাজ শুরু হওয়ায় সেখানে রাত কাটিয়ে দিতে হতো অনেক। এদিকে সিরাতের মনে এক অন্যরকম অসুখ হানা দিয়েছে আজকাল। প্রমুখের কথা না শুনলে মন খারাপ হয়, আনসান মন চিনচিন করে ব্যথায়। তাইমা খানমের সকল দেখাশোনা গভীরও প্রমুখই করছে, কোনো রকম ত্রুটি রাখছে না তার দেখাশোনায়। এতে তাইমা খানমও ভীষণ খুশি। সে আকস্মিক ভয়ানক খুনের ঘটনা প্রমুখকে অনেকবার বলতে যেতেই বলা হয়নি তার। কখনো মন সায় দেয়নি, আবার কখনো প্রমুখের ব্যস্ততায় বলা হয়নি। অবশ্য সময়ের পাল্লায় বেমানু বলতেই বসেছে সে রাতের কথা। এই 4 মাসে তিনি এটুকটুকু বুঝেছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। মাঝে মাঝে সায়রা এসে সময় কাটিয়ে যায় তাইমা খানমের সাথে। সাফওয়ানের টার্গেট এখন প্রমুখ। সায়রাকে দিয়ে সিরাতের খবর নেয়। আজকাল তাইমা খানমের থেকে সিরাতের সুখের গল্প শুনে সায়রা মনে মনে সিদ্ধান্ত নেয় আজ থেকে সাফওয়ানকে বোঝাবে সে, সিরাতকে ভুলে যেতে। কারণ তাদের ভালোবাসা একপাক্ষিক ছিল। সেখানে সিরাত ভালো আছে, একজন ভালো বন্ধুর কাছ থেকে আর কি চাই। যদি সাফওয়ানের জন্য ঝামেলা হয় তখন? সেই কথা ভেবেই একদিন সায়রা সাফওয়ানকে পার্কে ডেকে বোঝালো সিরাতকে ভুলে যেতে। তৎক্ষণাৎ রেগে সাফওয়ান অকথ্য ভাষায় কথা শুনে সায়রাকে। এও বলে সিরাত যে সেখানে ভালো নেই, সে শুধু তার। এমন পাগলামো আচরণে সায়রা ভয় পেয়ে যায়, সেখান থেকে চুপচাপ এসে পড়ে। এরপর থেকে কোনো কথা সাফওয়ানকে আর বলে না সে। রাগ হয়, ঘৃণা জন্মায় সাফওয়ানের প্রতি। আজ 9 দিন পর প্রমুখ বাসায় আসবে, কারণ সিরাতকে কথা দিয়েছিল মা বাবা সমস্ত ঘটনা খুলে বলবে। 2 মাস ধরে ছাতক পাখির মতো সময় গুনে গেছে সিরাত, কবে এই দিনটি আসবে। একসাথে এতদিন থেকে একটু হলেও মায়া জন্মেছে সিরাতের মনে। সিরাত শাওয়ার নিয়ে জুলেখাকে ডাকলো। সারাদিন এ বাসায় থাকলেও কথা হয় না তেমন। জুলেখার সাথে কথা বলতে আসলেও সিরাতের আগ্রহ নেই বলে চুপচাপ চলে যায়। জুলেখা সিরাতের ডাকে ড্রয়িং রুমে এসে বলে, ভাবি ডাকছেন আমাকে? হ্যাঁ। রান্না করেছ? জুলেখা হাসি মুখে বলল, হ্যাঁ ভাবি, বাইজান আসবো কইস, তাই তাড়াতাড়ি আজ রান্না করে পড়তে বসলাম। সিরাত তাকে যেতে বলে কলিং বেল বাজল। জুলেখা জলদি করে দরজা খোলে। দরজা দুপাশে হাতে বর রেখে প্রমুখ ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছে। মুখে হেসে জুলেখার মাথায় হঠাৎ টোকা দিয়ে বলে, কি রে জরিনা, পড়ালেখা ঠিকমতো করছিস নাকি তোর মায়ের কাছে পাঠিয়ে দিব? মায়ের কথা শুনে জুলেখার চোখ চিকচিক করে। পট করে বলল, ভাইজান একটা কথা কই। প্রমুখ বাসার ভিতরে এসে এসির রিমোট হাতে নিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। গায়ের শার্ট খুলতে খুলতে বলল, একটা কেন, 10টা বল। জুলেখা লজ্জা পেয়ে মিনমিন গলায় জবাব দেয়, মানে দেখি না কতদিন হলো, কদিন থাইকে আসি, ততদিন আপনি আর ভাবি প্রাইভেট সময় কাটান। প্রমুখ তৎক্ষণাৎ জুলেখার কথায় চোখ বড় বড় করে ফেলল। সিরাত একটু দূরে দাঁড়িয়ে তাদের আলাপ শুনছিল। জুলেখা বলার কথা শুনে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। সে দাঁত শক্ত করে তাকিয়ে রইল জুলেখার দিকে। প্রমুখ পিছন ফিরে সিরাতকে এক নজর পর্যবেক্ষণ করে ধমকে ওঠে, বাসায় যাবি যা, এখানে আবার প্রাইভেট আলাপ আনিস কেন? তুই থাকলেই কি আর না থাকলেই কি? মন মেজাজ ভালো থাকতেই তোর ভাবির সাথে আমি প্রাইভেট সময় কাটাই, নির্দিষ্ট কোনো সময় অথবা অজুহাত লাগে না। জুলেখা জিব্বা কামড়ে বেকুবের মতো হাসলো। সে ভুলে গিয়েছিল প্রমুখ এমনিতে 1 লাইন বেশি বোঝে। সে তো শুধু সময় কাটানোর কথাই বলেছে, একসাথে বসে গল্প করা যাকে বলে। জুলেখা লজ্জায় রুমে চলে যায়। সিরাত এদিকে দুজনকে মনে মনে বকে দিল। প্রমুখ উঠে হঠাৎ সিরাতের সামনে গিয়ে জোরে হা করে। তার মুখের উষ্ণ বাতাস সিরাতের সারা মুখে ছড়িয়ে পড়ল। সিরাত তৎক্ষণাৎ চোখ বন্ধ করে। প্রমুখ অদর বাঁকিয়ে হেসে গোল গোল চেহারায় সিরাতের দিকে তাকায়। চোখের গণ পাপড়ি লজ্জায় কাঁপছে। প্রমুখ মাদকের ন্যায় আসক্তি ভরা নয়নে সিরাতের ঠোঁটের দিকে দৃষ্টি নিয়ে নরম স্বরে বলল, শাওয়ার নিয়ে আসছি, খাবার রেডি করো। সিরাত চোখ খুলে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে নিজের লুকাতে। খুব নিকটে প্রমুখ থাকায় সরতেও পারছে না। প্রমুখ আবার একটু ঝুঁকে বলল, নাকি তাও পারবে না, উল্টো আমাকেই খাইয়ে দিতে হবে? ম্যাডাম, না আমি যাচ্ছি। কথা শেষে তাকে পাশ কাটিয়ে যেতে প্রমুখ এক পা সরে সিরাতকে বাধা দেয়।
সিরাত আবারও পাশ কাতারটা যায়, তখনও প্রমুখ লম্বাটে পা দিয়ে সিরাতকে আটকে ফেলে। প্রমুখের মতলব বুঝতে পেরে সিরাত রেগে গিয়ে বলে, পথ ছাড়বেন নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব? এই সুন্নুফুটি দেহ নিয়ে আমার সাথে আসো লাগতে। প্রমুখ উচ্চস্বরে হেসে দূরে সরে ফ্রেশ হতে যায়। সিরাত হালকা অপমানিত হয়ে খাবার রেডি করলো। প্রমুখ শাওয়ার নিয়ে এসে খেতে বসলো সিরাতকে নিয়ে। খিদে পেট সুসু করছে। জটপট খেয়ে সিরাতকে রেখে রুমে যায়। এতদিন রাতে না ঘুমানোর ফলে আর চোখ বুজে ঘুম আসছে তার। এমন আচরণে সিরাতের রাগ হলো। লোকটাকে ভুলে গেছে আজ রাতে কাহিনী শোনানোর কথা ছিল। তৎক্ষণাৎ রুমে গিয়ে পাশে আস্তে করে শুয়ে বলল, আজ রাতে আপনি ঘুমাচ্ছেন কেন? কি কথা ছিল মনে নেই? প্রমুখের সত্যি মনে নেই কি বলতে চেয়েছিল, কিন্তু সিরাতের থেকে এমন মন্তব্য তার মাথায় দুষ্ট চিন্তা আসে। মুহূর্তের চোখ স্বাভাবিক করে বড় হয়ে যায় তার। সিরাত এসব কী বলছে? কাছে আসতে চাইছে? সে তৎক্ষণাৎ হুড়মুড় করে শোয়া থেকে উঠে ভয়ার্ত স্বরে বলল, বউ, আজ সারা রাত আমাকে জাগিয়ে রাখার প্ল্যান করছো? সিরিয়াসলি? আদর পাওয়ার জন্য তুমি প্রস্তুত? সিরাত এসব শুনে থতমত খায়, হাঁ করে তাকিয়ে রইল এই বদমাস লোকটার দিকে। প্রমুখ তাদের মাঝের সমস্ত দূরত্ব গুছিয়ে সিরাতের হাত নিজের কাছে এনে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সত্যি তুমি আগ্রহী? আমার বিশ্বাস হচ্ছে না। এসো, এই হাতে একটা খামচি কাটো, দেখি আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি। সিরাত আবার ভয়ে জমে যায়। সে কখন এসব বলল? এ লোক কি কখন ভালো হবে না? তাই ইচ্ছে করে জোরে দিল প্রমুখের হাতে চিমটি। প্রমুখ ব্যথার সিটকে দূরে সরে যায়। হাত ছেড়ে বলল, তাহলে সত্যি? যাক বাবা, আজকাল তুমিও আমাকে উস্কে দিচ্ছ। তুমি আমাকে ভালো হতে দিলে না সিরাত, ভেরি ব্যাড। প্রমুখ ঠোঁট কামড়ে গভীর নয়নে তাকায় সিরাতের দিকে। সিরাতের হৃদয় অনবরত দুঃখ করছে। ভয়ে গলা শুকিয়ে আসছে। এখন এই পাগলকে কিভাবে বোঝাবে সে? না, এ হতে পারে না। সিরাত আস্তে আস্তে পিছিয়ে যাওয়ায় বলে। দেওয়ালে পিঠ ঠেকল তার। প্রমুখ আবার চট করে সিরাতের কোমরের বাঁকা খাজে হাত রাখল। তৎক্ষণাৎ সিরাত কম্পিত গলায় বলে, দেখুন, আমি বলতে চেয়েছি। প্রমুখ ডান হাত সিরাতের ঠোঁটে রেখে থামিয়ে দিল তাকে। সিরাত ভয়ে শিউরে ওঠে। প্রমুখের বাম হাত কোমর থেকে গালে অবস্থান করছে। সিরাতের গাল দুটো নিজের হাতের মাঝে রেখে তার ওষ্ঠ এগিয়ে নিল সিরাতের ওষ্ঠের কাছে। আর একটু হলে দুটি উষ্ণ অতরের মিলন ঘটবে আজ। প্রমুখ নেশাতুর দৃষ্টিতে সিরাতের কম্পিত ঠোঁটে তার অতর মিলিয়ে দেওয়ার প্রতি মুহূর্তে সেই সময় প্রমুখের ফোন বেজে ওঠে। তৎক্ষণাৎ বিস্ফোরণ দৃষ্টিতে সিরাত চোখ বড় বড় করে তাকায়। প্রমুখের মেজাজ যেন দ্বিগুণ হলো। সে হালকা সরে তাকায় পাশের বালিশের নিচে মোবাইলের দিকে। মুহূর্তে আবার চোখ সরিয়ে ফোন কালকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবারও এগিয়ে যায় সিরাতের ওষ্ঠের নিকট। তৎক্ষণাৎ আবারও কল বাজায়। তীক্ষ্ণ আওয়াজে মেয়াজাজ ছুটে যায় তার। গাল থেকে হাত নরম করতে সিরাত দূরে সরে বলল, জরুরি কল বোধ হয়। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে চোখ বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফোন হাতে তোলে। চোখে পড়ল কবিরের হাসি মুখের ছবি। মুহূর্তে মাথায় রক্ত উঠে যায়। রাগে গাড়ের রগগুলো স্পষ্ট হয়। নিজেকে আজকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। আর সময় পেলি না? এ সময় কেন ডিস্টার্ব করলো? রাগ তরতর করে ভাবতে ফোনটা কানে নিয়ে বারান্দা যায়। ওপাশ থেকে কবির বলল, স্যার, এত রাতে আইসক্রিম কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আসলে বউটা খুব বায়না ধরেছে আইসক্রিম খাবে। সে সন্ধ্যা থেকে কোনোভাবেই সামলাতে পারছি না আমি। কি করি বলুন তো? আপনার জানাশোনা থাকলে লোকেশন পাঠিয়ে আমাকে বহুরূপী অত্যাচার থেকে উদ্ধার করুন। কি যে বিপদে আছি বলে বোঝাতে পারবো না। প্লিজ স্যার, আমাকে বাঁচান। বউ বলেছে আজ আইসক্রিম না খাওয়ালে আমাকেও তার কাছে ঘেঁষতে দিবে না। আপনি জানেন না, বউ আমার খুবই জেদি। যাই বলে তাই করে ছাড়ে। তখন দেখা যাবে আমাকে সত্যি সত্যি কাছে যেতে দিচ্ছে না। তখন আমি আদরের অভাবে অচিরেই অক্কা পাবো স্যার। আপনিও একজন দায়িত্ববান অ্যাসিস্ট্যান্ট হারাবেন। আমি চাই না আপনার ক্ষতি হোক। এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। তুই বরং মরেই যা। এমনিতেও আজই তোর জীবনের শেষ রাত। প্রমুখ গর্জে উঠল। হাতের ফোন শক্ত করে ধরে আবারও উচ্চস্বরে বলল, আজ কসম করছি কবির, আমাকে বিরক্ত করার মাসুল কড়া গণ্ডায় কালকেই তোকে দিতে হবে। কবি তো হতবাক। স্যারের রেগে যাওয়ার ইঙ্গিত বুঝে বয়ে হালকা ডোক কিল। মিনমিনে স্বরে বলল, স্যার, রেগে যাচ্ছেন কেন? প্রমুখ দাঁতে দাঁত চেপে আবারও ধমকে উঠে বলল, আমার সুখ কি তোর সহ্য হয় না? এত রাতে কল করেছিস আজগুবি গল্প শোনাতে? শালা, কতটা বছর পর বউ একটু কাছে টেনেছে। এটাও এটাও তো সহ্য হলো না। ঠিকই তুই ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লাগলি। আজ যদি রোমান্সের 12টা বাজে না, তবে আমিও তোকে সারা জীবন দেবদাসের মতো বউ ছাড়া করার পথ বের করব। কবির তো থতমত খেয়ে যায়। আমতা আমতা করে আয়তুল কুরসি পাঠ করছে। প্রমুখ রাগে ফুসফুস করে কলটা কেটে দেয়। বারান্দার সোফায় দপ করে বসে দুহাতে মাথার চুল টেনে চিৎকার করে উঠল। সিরাত ভয়ে শিউরে ওঠে। বুকের ভিতরে যন্ত্রণা অনবরত দুঃখ করছে। একটু আগে কি থেকে কি যে হচ্ছিল, ভাগ্যিস
আহাম্মক কবির ঠিক সময় কল করেছে। যদিও আবার ভয় হচ্ছে, প্রমুখ যে দাসের লোক না, সত্যি সত্যি যদি কবিরকে কাল উপরে পাঠিয়ে দেয়, বেচারা বউ ছাড়া থাকবে কিভাবে। মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক মিনিট বাদে প্রমুখ মুখে মৃদু হাসি নিয়ে বিছানায় বসল। সিরাত চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। প্রমুখ আস্তে আস্তে সিরাতের উপরে বর দিল। তার দুহাত সিরাতের মাথা দুপাশে দেওয়া, দেখে মনে হবে একজন আরেকজনের উপর শুয়ে আছে। প্রমুখের ঘন নিঃশ্বাস উপসে পড়ছে সিরাতের মুখে। দুটো দুটো বুক নিয়ে আস্তে করে চোখ খুলতে সিরাত ভড়কে যায়। চোখ বড় বড় করে বলল, আপনি এখানে কি করছেন? সরুন বলছি। প্রমুখ এবার নাকে নাক ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে। সিরাতের অবস্থা তো বেগতিক, সে পারছে না ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মরেই যাবে সে। প্রমুখ এক হাতে সিরাতের গাল স্লাইড করতে করতে বলল, কাছে টেনে দূরে সরিয়ে দিচ্ছ কেন? সিরাত ভয়ে দুহাত দিয়ে প্রমুখের বুকের পাঠায় ধাক্কা দেয়। প্রমুখ আবার দুষ্ট হাসি হেসেই সিরাতের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে পিস পিস করেই বলল, চলো কন্টিনিউ করি। সিরাত ভয়ে শিউরে ওঠে। কেমন গলা থেকে একটি শব্দ বের হচ্ছে না, আজ বোধ হয় মরেই যাবে। তার আগেই লোককে সরাতে হবে। হঠাৎ মস্তিষ্ক হালকা বুদ্ধি আসে। সে চোখ অস্বাভাবিক বড় করে কম্পিত কণ্ঠে বলল, আগে সরুন, আমাকে ওয়াশরুমে যেতে দিন, খুব চাপ দিয়েছে, নয়তো এখানেই হিসু করে দিব। প্রমুখ কপালের চামড়ায় ভাঁজ ফেলল। তারপর অদর বাঁকিয়ে হেসে বলল, পালাতে চাইছ? পালাবো কেন? আর পালিয়ে কত দূরই বা যাব? তাও ঠিক, সত্যি ওয়াশরুম পেয়েছে। সিরাত আর নিতে পারছে না প্রমুখের এত কাছে আসা। কথা বলার সময় প্রমুখের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে। সারা দেহে যন্ত্রে যন্ত্রে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। শিরশির করছে পায়ের তালু। সে উপায় না পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সত্যি বলছি, আমি আর পারছি না, মনে হচ্ছে এই বুঝি মরেই গেলাম। প্রমুখ তৎক্ষণাতে ছেড়ে দেয় তাকে। এক সেকেন্ডে নিজের বালিশে চলে আসে। সিরাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকের বাঁ পাশে হাত রেখে অনবরত বড় বড় শ্বাস নিয়ে উঠে বসল। চোখ বন্ধ করে জামার ওড়না খামচে ধরল। প্রমুখ কপাল কুঁচকে বলল, যাচ্ছ না কেন? যাচ্ছি তো। গলা জড়িয়ে আসছিল তার। কোনো মতে বলে দৌড়ে পালালো ওয়াশরুমে। ভাগ্যিস বুদ্ধি করে বলেছিল, নয়তো যে কি হতো আজকে। এ প্রমুখ এত ভয়ঙ্কর কেন? এর থেকে রাগে প্রমুখ ঢের ভালো ছিল। আয়নায় তাকিয়ে অনবরত পানি চেটালো মুখে। এখনও আত্মা কাঁপছে তার। মুখ মুছে দুহাত দিয়ে মুখ ঢেকে আল্লাহ আল্লাহ করতে থাকে ফজরের আজানের শব্দে। চট করে ঘুম ভাঙল সিরাতের। চোখ খুলে ওপাশ ঘুরতে ধপ করে পড়ল মেঝেতে। ও মা গো বলে চিৎকার করতেই মুহূর্তে সমস্ত ঘুম উবে গেল তার। আশপাশ লক্ষ্য করে বুঝতে পারল, খাট থেকে নয়, বরং বেলকনির সোফা থেকে পড়ে গিয়েছে সে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসলো সোফায়। মস্তিষ্ক সচল করে মনে করতে লাগলো রাতে সে ভয়ঙ্কর কাহিনীর কথা। সিরাত ওয়াশরুমে গিয়ে প্ল্যান করে, আজ সারা রাত সে এখানেই কাটিয়ে দিবে, নয়তো বাঘের গুহা থেকে সশরীরে বের হতে পারবে না সে। যে বাবা তার সেই কাজ। পাক্কা 30 মিনিট পাইচারি করার মাঝে সে হঠাৎ ভাবল, খবিশ বেটা একবারও দরজা নক করলো না, লোকটা করছেটা কি? মনে মনে ভাবতে লাগলো আরও কিছু সময়। ততক্ষণে রাত বাজতে চলল 2টা। নেহাত প্রমুখ শোয়ার সময় বলেছিল, আজ তার ঘুম পাচ্ছে। এই কথা তৎক্ষণাতে মনে পড়ল সিরাতের। অমনি তার চোখ দুটো চিকচিক করে উঠল। ঠোঁটে দেখা গেল হাসির রেখা। খুশিতে দুহাত দুদিকে দিয়ে বলল, ইয়াস, এটাই সুযোগ। এরপর আস্তে আস্তে দরজা খুলে মাথা বাহিরে দিয়ে হালকা উকি দিল। না, প্রমুখ জেগে নেই। হয়তো অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে গেছে। এই সুযোগে দৃঢ় পায়ে বিছানার কাছে গিয়ে ঝুঁকল প্রমুখের মুখের উপর। ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে রইল। রক্তলাল বেহায়ার ঠোঁট জোড়ার দিকে নজর দিতেই সিরাত ডোক গিল। এরপর চোখ বন্ধ করে হাত নাড়ল প্রমুখের মুখের সামনে। পরীক্ষা করল সত্যি ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, সত্যিই সে ঘুমিয়ে গেছে। স্বস্তি পেয়ে পা টিপে টিপে তার বালিশে মাথা রাখল। ঘুম আসছে না। প্রায় 10 মিনিট পর চোখ বন্ধ করতে চট করে মনে পড়ল, এই ভাগের সাথে আজ ঘুমানোই রিক্স। পাশ ফিরে একবার নজর দিয়েই দৌড়ে চলে যায় বেলকনিতে। সেখানে আধ ঘন্টা মুচড়ামুচড়ি করে ঘুমে তলিয়ে যায়। সিরাত সোফা থেকে উঠে পড়ল। এখন আর তার ঘুম আসবে না। বড় বাসা বেঁচে গেল আজ। কোথায় সে অপেক্ষায় ছিল? অতীতের কথা শুনবে, আর ওই লোক উল্টো বুঝে তার ধৈর্যের 12টা বাজিয়ে দিয়েছে। তপ্তশ্বাস ফেলে বিড়বিড় করল, শয়তানটাকে খেপিয়ে দেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। কথা শেষে হতাশ হয়ে ওয়াশরুমে যাই। ফ্রেশ হয়ে একা একাই বলল, আজ তোর জন্যই বড় বাসা বেঁচে গেলাম। এরপর গেল কিচেনে। এ বাসায় আসার পর কোনোদিনও মনের ভুলেও কিচেন তো দূরের কথা, অন্য সকল রুমেও আসেনি। তাই ভাবলো সকালে স্নিগ্ধ বাতাসে নিজেকে বিলিয়ে দিবে। সেই কথা মতোই 1 কাপ চা নিয়ে ছাদে চলে গেল।
জুলেখা উঠে প্রতিদিনের মতো দুইজন সার্ভেন্টের সাথে হালকা নাস্তা বানালো। আজ স্কুলে প্রাইভেট আছে তার। কথা অনুযায়ী বিকেলের দিকেই মায়ের সে মাটির ছোট ঘরটার উদ্দেশ্যে রওনা হবে সে। মনটা আজকে তার বড্ড ফুরফুরে। নাস্তা বানানোর মাঝে সিরাত নিচে আসলো। জুলেখার দিকে একবার তাকিয়ে রুমে চলে যায়। প্রমুখ ঘুম থেকে উঠল 11টার একটু আগে। এতক্ষণ সিরাত পুরো প্লেট ঘুরে ঘুরে দেখেছে। ঘুমের ঘুরে প্রমুখ আষ্টে পিষ্টে কোলবালির জড়িয়ে ধরে গুমু গুমু কণ্ঠে বলল, সিরাত, তোমার শরীর হঠাৎ করে কোলবালিশের মতো শক্ত হয়ে গেছে কেন? এরপর আরো শক্ত করে 2 পা দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে কোলবালিশে হঠাৎ চুমো খায়। তৎক্ষণাতে কপাল কুঁচকে গেল। চট করে চোখ খুলে বরকে যাওয়ার কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, সিরাত, চিহ, এ কি করলাম আমি? শেষে কিনা বউবাদে কোলবালিশে চুমু খেলাম। প্রমুখ দ্রুত উঠে গায়ে টি শার্ট ঠিকঠাক করে ফ্রেশ হয়। মনে পড়ল রাতের সমস্ত ঘটনা। ইস, সিরাত ওয়াশরুমে যাওয়ার পর কিভাবে যেন সে ঘুমিয়ে গেল। আহারে, মেয়েটা হয়তো অভিমান করেছে। হতাশার নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমে আসলো। ভেবেছিল সিরাত এখানে। না পেয়ে কপাল কিঞ্চিত করে গম্ভীর কণ্ঠে ডাকল, সিরাত, কোথায় তুমি? কোনো উত্তর নেই। প্রমুখ পেয়ে ডাকার মাঝেই দেওয়াল করে জানান দিল 11টা বেজে গেছে। সেদিকে তাকিয়ে থমকে গেল। এক্ষুনি তাকে বের হতে হবে। তাছাড়া ওই কবিরের সাথে বোঝাপড়া আছে তার। চটপট একটা কলা, জুস আর পরোটা খেয়ে উঠে পড়ল। তৎক্ষণাৎই সিরাত আসলো সেখানে। প্রমুখকে দেখে আজ কেমন যেন মনে লজ্জা পাচ্ছে সে। প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে হঠাৎই চোখ টিপ মেরে চমৎকার করেই হাসল। তার প্রতি উত্তরে সিরাত লজ্জায় মুখ বাঁকায়। প্রমুখের তাড়া থাকায় দ্রুত রেডি হতে চলে যায়। সেখানেই সিরাত পিছন থেকে আমতা আমতা করে বলল, আমি ইউনিভার্সিটি যেতে চাচ্ছি। সামনে ইনকোর্স, তারপর টেস্ট পরীক্ষা। যাও, না করেছি কখনো? আমার বই খাতা সব মায়ের কাছে, সেখানে যেতে হবে। পাশের টেবিলের ড্রয়ারে সব কিছু রাখা আছে দেখো। সিরাত ব্রু কিঞ্চিত করে টেবিলের ড্রয়ার খুলতেই দেখল সমস্ত বই খাতা গুছিয়ে রাখা। মুহূর্তে চোখ বড় বড় করে প্রমুখকে বলল, কখন এনেছেন এগুলো? প্রমুখ পারফিউম মেখে হাতে গড়ি পরে বেরিয়ে যেতে যেতে বলে, গাড়ি নিচেই আছে, সময় মতো চলে এসো। বেশি চালাকি করলে ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখবো। বস, এই বিল্ডিংয়ে মহিলাটিকে ঢুকতে দেখেছি। লোকটি গাড়ির গ্লাস নামিয়ে কালো চশমার ভিতর থেকে তাকিয়ে রইল সামনের বিল্ডিংয়ের দিকে। এ বাসা তার অচেনা নয়। আজ থেকে কত মাস এখানে এসেছে সে, শুধু ভেতরেই যাওয়া হয়নি। শার্টের হাতা গুটিয়ে বলল, 9তলা ফ্ল্যাটে কোন ফ্লোরে থাকে খোঁজ নিয়েছিস? জি, দারোয়ানকে টাকা খাইয়ে সব শিখিয়ে দিয়েছিলাম। লোকটি হঠাৎ করে রাগান্বিত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এত কৈফিয়ত কি জানতে চেয়েছি? আসল কথা বল, ননসেন্স কোথাকার। লোকটি ভয়ে চুপসে গিয়ে উত্তর দিল, 2য় তলায় থাকে বস। জানেন, অনেকবার ভিতরে যেতে চেয়েছি, কিন্তু ওই প্রমুখের দলবল সব বাসার চারপাশে দখল করে বসে থাকতো। সন্দেহজনক একটি লোককেও ভিতরে যেতে দিত না। আজ 3 দিন ধরে তারা কোথায় যেন গেছে, তাদের দেখছি না। এই সুযোগে সকল খবর জোগাড় করেছি। চোখ থেকে কালো সানগ্লাস খুলে একটু ভাবুক হয়ে বলল, থাকবেই তো। এই বিল্ডিংয়ে যে তার শাশুড়ি আম্মাও থাকে। দুঃখ শুধু একটাই, জানতে পারিনি তিনি কয়তলায় থাকে। খুবই কষ্টজনক। শত্রু শাশুড়ি হলেও তাকে আমি খুবই সম্মান করি। একবার যদি সে মমতাময়ী মুখটা দর্শন করতে পারতাম। হতাশা শ্বাস ফেলে সে স্থির নয়নে তাকিয়ে রইল সামনের অর্ধ খসে পড়া বিল্ডিংটির দিকে। তারপর সামনের লোকটিকে বলল, মোহিত, মহিলাটিকে ছোট্ট করে বোঝাতে হবে। ওই দিন ওখানে গিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছে, সেটা ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছা শর্তে। সিরাত দীর্ঘ 4টি মাস পর সিনোসেনা ভার্সিটির সামনে এসে আবেগে কেঁদেই ফেলল। নাক টেনে কাঁদতে শুরু করলো সিরাত। আজ ঠিক কতদিন পর ভার্সিটির মুখ দেখতে পেল সে। খুশিতে চোখের পানি মুছে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্লাসের উদ্দেশ্যে গেল। ক্লাসের ভিতর যেতে অনেকে এক আকাশ বিস্ময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে ভিতরে গিয়ে একটা বেঞ্চে বসল। এ ভার্সিটির কেউই জানে না সিরাতের কার সাথে বিয়ে হয়েছে। শুধু জানে হঠাৎ করে সিরাতের বিয়ে হয়ে যায়। এটাও অবশ্য অ্যাসাইনমেন্ট এক্সামে অনুপস্থিত হওয়ার ফলে সায়রা জানিয়েছিল প্রিন্সিপালকে। তারপর দিনে প্রিন্সিপাল তাইমা খানমকে ডেকে পাঠায়। সায়রা বুদ্ধি করে সকালে তাইমা খানমকে সমস্ত কথা শিখিয়ে দেয়। এটাও বলে প্রমুখের সাথে যে বিয়ে হয়েছে এই কথাটা লুকিয়ে যেতে। তাইমাও প্রিন্সিপালের সাথে কথা বলে সিরাতের জন্য সময় চায়। আশ্বাস দেয় ফাইনাল পরীক্ষায় সে উপস্থিত থাকবে। এতে প্রিন্সিপালও সন্তুষ্ট হলো। যদিও সিরাত কখনো অনুপস্থিত পরীক্ষায় খারাপ করা এসবের মধ্যে ছিল না।
তাই আর তাইমা খানমের কথা নাকচ করেনি। সিরাতকে পেয়ে সবাই তার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। কার আগে কে জিজ্ঞেস করতে পারে, এরও যেন প্রতিযোগিতা চলছে। একজন বলে উঠল, এতদিন কোথায় ছিলে তুমি? আমরা তো ভেবেই নিয়েছি পড়া বাদ দিয়ে সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়েছ। সিরাত হেসে কিছু বলার আগেই সামনের মেয়েটি বলে উঠল, কোথায় বিয়ে হয়েছে তোমার? সংসারে অনেক চাপ, তাই না? আহারে, তোমার হাজব্যান্ড পড়াশোনা করাতে চায় না বুঝি? আসলে জানো কি সিরাত, তোমার মতো মেয়েদের সাথে এমনই না হয়। তার মধ্যে গরিবের মেয়ে হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। তা হাজব্যান্ড কি করে? দেখতে কেমন? নিশ্চয় মোটা কালো সরকারি কর্মকর্তা। এক মেয়ে কথা বলতেই সারা রুমের মেয়েরা উচ্চস্বরে গলা পাটিয়ে হেসে উঠল। সিরাতের কেমন যেন অস্বস্তি হচ্ছে, ইচ্ছে করছে বেরিয়ে চলে যেতে। সে কিছু বলতেই পিছন থেকে একজন বলল, সুন্দরী মেয়েদের এই একটাই সুযোগ, তাদের জন্য সরকারি চাকরিজীবীরা লাইন ধরে থাকে। তোরাই বল, সিরাতের এখন পড়াশোনা করার দরকারটা কি? কপাল হচ্ছে মস্ত বড়, পায়ের উপর পা তুলে জামাইয়ের টাকায় পুটানি করবে, আর রাতের বেলা মোটা কুমড়ো পটাশ জামাইয়ের হাতরে সব কিছু ভুলে যাবে। হ্যাঁ রে সিরাত, দুলাভাই যখন ওই দানবের মতো হাত দিয়ে তোকে জড়িয়ে ধরে তখন কেমন অনুভব হয়? শ্বাস নিতে পারিস তো ঠিক মতো? জড়িয়ে তো বাদই দিলাম, যখন লিপ কিস করে তখন? ঠাট্টার ছলে কথাগুলো বলতে সবাই একজনের উপর আরেকজন ডলে পড়ল হাসতে হাসতে। সিরাত আর এসব মেনে নিতে না পেরে কান চেপে ধরে চিৎকার করে উঠল, চুপ করো সবাই, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। লজ্জা করছে না? অসভ্য মেয়েগুলো, কিভাবে পারো একজনের বিষয়ে না জেনে শুনে উল্টাপাল্টা চিন্তা করতে, তার সামনে তাকে যা তা নয় বলতে? সবাই তৎক্ষণাৎ চেতে গেল। একজন রেগে সিরাতের বাহু হঠাৎ করে শক্ত করে ধরল। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল সিরাত। চোখ দুটো অপমানে তার টলমল করছে। এবার তাদের সাথে আর না পেরে পুপিয়ে কেঁদেই ফেলল সে। সারা ক্যান্টিনে গিয়েছিল হালকা কিছু খেতে। হঠাৎ করে খালামণির ফোন আসায় বেশ দেরি হয়ে যায় ক্লাসে যেতে। সে আনমনে ক্লাসের সামনে আসতে তার পা যেন থেমে যায়। সারা ক্লাসরুমের মেয়েরা এক জায়গায় ভিড় করেছে, কাউকে ইচ্ছে মতো বিশ্রীভাবে হেনস্থা করছে। সায়রা কপাল কুঁচকে ভাবল, আজ পর্যন্ত ভার্সিটিতে এমন ঘটনার শিকার কেউ হয়নি। দ্রুত ভিতরে গিয়ে চিৎকার করে বলল, কি হয়েছে এখানে? প্রিন্সিপালকে কি ডাকবো? সায়রার কথা সবাই ভীষণ ঘুরে তাকায়। অনেকেই প্রিন্সিপালের ভয়ে যার যার সিটে গিয়ে বসে পড়ল। জায়গাটা খালি হতে সায়রা দৌড়ে গিয়ে সামনে তাকাতেই হতবাক হয়ে যায়। সিরাতের বাহু খামচে ধরে আছে। ক্লাসের মধ্যে সবচেয়ে অসভ্য মেয়ে, যার মুখে লাগাম নেই, সে মেয়েটি না। এতদিন পর প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডকে দেখে যতটা না খুশি হলো, তার থেকে বেশি রেগে গেল সিরাতের এমন হাল দেখে। সায়রা সিরাতকে দেখে দ্রুত সেখানে গিয়ে টিনাকে নিজের সকল শক্তি প্রয়োগ করে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আকস্মিক ঘটনায় টিনা বুঝতেও পারেনি সায়রা এমন কিছু করবে। সে ছিটকে পড়ে গেল আরেক বেঞ্চের কাছে। কোনায় লেগে মাথার সামনে বেশ ব্যথাও পেয়েছে। তৎক্ষণাৎ রেগে যায় সে। তার চারটা বান্ধবী তখনও সিরাতের পাশে দাঁড়ানো। একজন সায়রার দিকে তেড়ে যেতেই সায়রা মেয়েটির চুলের মুঠি ধরে রাগান্বিত গলায় বলল, খুব পাওয়ার বেড়ে গেছে তাই না? তোরা একা পেয়ে সিরাতকে আঘাত করিস? আমার বেস্ট ফ্রেন্ডকে ব্যথা দেওয়ার অধিকার কে দিয়েছে তোদেরকে? এত সাহস সিরাতকে কাঁদাস? এবার দেখ আমি তোদের কি করি। তোদের সবার নামেই আমি কমপ্লেন করব। কথা শেষে সায়রা মেয়েটির চুল ধরে দিল একটা ধাক্কা। সিটকে পড়ে গেল মেঝেতে। ভয়ে তখন আর কেউ এগিয়ে যাওয়ার সাহসই পেল না। সায়রা সবার দিকে আঙ্গুল তুলে বলল, সিরাত এতদিন পর ভার্সিটিতে এসেছে, কেন সবাই মিলে এমন করলি? এর কৈফিয়ত কালকেই আমি নিব, একটাকেও ছাড়ব না। সায়রার সামনে দাঁড়াতে সিরাত উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সায়রা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, বাহিরে চল, তোর সাথে আমার কথা আছে। সিরাত সায়রা জামা আরও শক্ত করে ধরল। সায়রা রেগে সিরাতের বাহু ধরে সামনে দাঁড় করিয়ে দমকিয়ে বলে উঠল, নেকা কান্না শিখলি কবে থেকে তুই? যখন সবাই মিলে তোকে আক্রমণ করলো তখন তুই পেছন থেকে চেয়ার নিয়ে মাথা পাঠিয়ে দিতে পারলি না? সিরাত, আমি ভাবতেও পারছি না, যেখানে তোর স্বামী খুন করতেও দুইবার ভাবে না, সেখানে তুই কিনা একটা বিতুর ডিম। লজ্জা পাওয়া উচিত তোর। কিভাবে পারলো তোর মতো বোকা গাধা মেয়েকে বিয়ে করতে সে? সায়রার কথা শুনে সবাই যখন কান পেতে শুনছিল, হঠাৎ এমন গুন্ডার কথা শুনে সবার গলা শুকিয়ে যায়। ভয়ে শিউরে উঠে সকলেই। এতক্ষণ যা করেছে তো করেছে, এসব যদি সিরাত তার স্বামীকে বলে দেয় তখন তখন কি উপায় হবে? একটাকেও তো আস্ত রাখবে না।
সায়রা দুজনের ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায়। সিরাতের হাত ধরে বাহিরে বের হতে একজন বয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, সিরাতের হাজব্যান্ড কে? সে কি গুন্ডা? গুন্ডার থেকেও বড় কিছু, যার কথা বলতে দেরি তবুও খুন করতে দেরি হয় না। তোরা সবাই তাকে খুব ভালো করেই চিনিস। যাকে দেখলে তোদের সারা রাতের ঘুমও উধাও হয়ে যায়, সেই হচ্ছে সিরাতের স্বামী। সায়রা এক রহস্যময় হাসি হেসে আলগোছে চলে আসলো ভার্সিটির মাঠে। তার পাশে বেঞ্চ রাখা, উপরে মস্ত বড় বটগাছ। সিরাতের হাতে পানির বোতল দিয়ে বলল, এখন বল, কি হয়েছিল ওখানে? সবাই তোকে হেনস্থা কেন করছিল? সিরাত পানি নিয়ে মুখ ধুয়ে খেয়ে নিল। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। ভাগ্যিস ঠিকমতো সায়রা এসেছিল, হয়তো আজ রেহাই পেত না সকলের হাত থেকে। কি যে হিংস্র এক একজন। সিরাত নাক টেনে লম্বা শ্বাস ফেলে বলল, আমি ক্লাসে বসার পরই সবাই আসলো আমার কাছে। এরপর এক একজন প্রশ্ন করতে থাকে আমাকে, আমার কোথায় বিয়ে হয়েছে, কেন আসেনি, জামাই দেখতে কেমন, আরও চাতা। এক পর্যায়ে চুপ করতে বললেই সবাই আমাকে আক্রমণ করে। তারপরের কাহিনী তো তুই দেখলি নিজের চোখে। সায়রা দাঁতে দাঁত চেপে বলল, সবগুলোর ব্যবস্থা করব। আর বোকার মতো বসেছিলি কেন তুই? চুল টেনে ছেড়ে ফেলতে পারলি না? আমি একা এতগুলোর সাথে পারবো? আমি পারলাম কিভাবে তাহলে? অসহ্য। সিরাত কাসুমাসু করল। সায়রা গালে হাত রেখে নরম স্বরেই বলল, কেমন আছিস তুই? সিরাত চট করে তাকাই, মৃদু হেসে বলল, চলছে। তোর কি খবর? আমারও চলবে। ভেবেছিলাম তোর এই মুখ আর কখনোই দেখা হবে না। আসতে দিল তাহলে? সিরাত দীর্ঘশ্বাস পেলেই আমাকে উত্তর দিল, প্রথম থেকে ভার্সিটি আসতে বলতো, আমি আসিনি। মন মরে গেলে কি আর ভার্সিটিতে মন বসে বল? তা ঠিক, তাহলে কি করবি এখন? মনে তো হয় না তোকে ছাড়বে। ছাড়লে 1 মাস পরে গাড় ধাক্কা দিয়ে বের করে দিত। হঠাৎই সিরাত ফুঁপিয়ে ওঠে, দুহাতে মুখ ডেকেই বলল, এরকম জীবন আমি কখনোই চাইনি সায়রা। কি থেকে কি হয়ে গেল? সব সময় আমার সাথে কেন এমনটা হয়? মা কেমন আছে, কি করছে, কিচ্ছু জানি না আমি। সায়রা জড়িয়ে ধরে তপ্ত শ্বাস ফেলে। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। দ্রুত হাত দিয়ে মুছে নিল সায়রা। এরপর সিরাতের মুখ থেকে চোখের পানি মুছিয়ে নরম স্বরে বলল, সাফওয়ান পাগলের মতো খুঁজছে তোকে। ছেলেটা একদমই ভালো নয়। কি বলিস? কবে থেকে খুঁজছে আমাকে? বিয়ের পর থেকেই। আমাকে যখন তখন কল করে ভীষণ বিরক্ত করত। একদিন আন্টির কাছে শুনলাম তুই ভালো আছিস। ওই দিনে সাফওয়ানকে ডেকে অনেক বুঝিয়েছি, অথচ সে বুঝতেই নারাজ। আমাকে অকথ্য ভাষায় কথাও শুনিয়েছে। তারপর আমি ব্লক করে দিয়েছি সব কিছু থেকে। সায়রা একটু থেমে আবারও বলল, সিরাত, খালি চোখে আমরা যা দেখি সবসময় তা কিন্তু সত্য হয় না। এমনও হতে পারে খারাপের ভিতরেই একটি শুদ্ধ মন আছে। আবারও মাত্রাতিরিক্ত ভালোর মাঝেও ভিতরে একটি কুৎসিত মন আছে। এসব বুঝতে হলে তার সান্নিধ্য থেকে তাকে চিনতে হবে। সিরাত মন দিয়ে কিছু একটা ভাবল। তবে কি সায়রার কথায় একটু হলেও সত্যি লুকিয়ে আছে? কই, সিরাত তো কখনো এমন কিছু দেখেনি। ভেবে দীর্ঘশ্বাস ফেলল। তার এটাও বিশ্বাস হচ্ছে না সাফওয়ান সায়রার সাথে বাজে ব্যবহার করেছে। সায়রা আবারও বলল, আচ্ছা তুই বল, সাফওয়ানের জন্য তোর মনে কেমন অনুভূতি হয়? ভালোবাসিস তাকে? তাহলে আমি নিজে সাফওয়ানের হাতে তোকে তুলে দিব। কি বলছিস এসব? কখনোই সাফওয়ানের জন্য আমি টান অস্থিরতা কিছুই অনুভব করিনি। শুধু কয়েকদিন কথা বলা একটু মায়া জন্মে নিয়েছিল, এর থেকে আর বেশি কিছুই নয়। সায়রা সিরাতের মাথায় তখন সাটি মেরে মৃদু হেসেই বলল, তাহলে ওই প্রমুখ সাহেবের জন্য বুঝি টান অনুভব করিস? করবিই তো, স্বামী বলে কথা। সিরাত রাগ দেখিয়ে সায়রার বাহুতে থাপ্পড় মেরেই বলল, একদমই না। তাকে আমি এখনো চিনতেই পারি নাই। এক এক সময় এক এক রূপে সে আমার সামনে হাজির হয়। আদৌ কি খারাপের মাঝে ভালো কিছু লুকিয়ে আছে? কেমন যেন বিশ্বাস হয় না। মনে হয় তার সব কিছুই যেন অভিনয়। দুপুরের কাঠফাটা রোদের মাঝে কবির দাঁড়িয়ে আছে ঠিক ছাদের ওপর। এটা প্রমুখের অফিসের ছাদ। প্রায় 45 মিনিট ধরে কবির ছাদে। একটু আগে প্রমুখ অফিসে আসতেই কবিরের গলা শুকিয়ে যায়। প্রমুখ তার সামনে মুচকি হেসে বলল, কবির, আমার ভাই, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। চলো, ছাদে চলো। কবির ভয় পেয়ে যায়। হায় আল্লাহ, আজ কে বাঁচাবে তাকে? নির্ঘাত ছাদ তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কি যে ভয়ঙ্কর! এসব ভেবে মুহূর্তে তার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ভয়ে ভয়ে আতঙ্কিত স্বরে বলল, এখানেই বলুন স্যার, ছাদে যাওয়ার আর কি দরকার? প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে জোরপূর্বক হেসে উত্তর দেয়, আহ, চলোই না।
আমি ভাবছি সবাই মিলে আজ বিকেলে ছাদে পিকনিকের আয়োজন করব। কথা শেষে সামনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, কি বলিস সবাই, কেমন হবে ছাদে ব্যবস্থা করলে? সবাই তো খুশিতে সম্মতি দিল। প্রমুখ কবিরের বয়ার্ত মুখের দিকে নজর দিয়েই হাসল। এরপর ওর বাহু আলতো করে ধরে টেনে নিয়ে যেতে যেতেই বলল, আজকের ওয়েদার অনেক সুইট, তাই না কবির? ছাদে কখনো বৃষ্টি বিলাস করেছিস? জি স্যার, সপ্তাহখানেক আগে বইয়ের জোড়াচুরিতে বৃষ্টিতে ভিজেছি স্যার। এক অন্যরকম অনুভূতি, বলে বোঝানো যাবে না আপনাকে। প্রমুখ রক্তলাল চোখে চট করেই তাকায়। কবির চুপসে গেল। একটু আগে বউয়ের কথা ভেবে যে হাসি ছিল সেটাও উধাও হয়ে গেল। কবিরকে নিয়ে ছাদের সিঁড়ি ঘরে পা দিল। বাহিরে রোদের তেজে ছাতা ছাড়া বেরোনোই যায় না। এই কটকটে রোদে এক ধাক্কায় কবিরকে ছাদের মাঝে ফেলে দিয়ে ধমকে সুরেই বলল, বউকে নিয়ে বৃষ্টি বিলাস করেছিস, এসব শুনতে চেয়েছি? অন্য সংসার আগুন জ্বালিয়ে তুই সুখে থাকিস, তাই না? এখন বুঝবি আমি কি করি। এই ছাদে তুই পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। যদি একটু পালানোর চেষ্টা করিস, মনে রাখিস আমি এসে এক ধাক্কায় ছাদ থেকে তোকেই ফেলে দিব। 6তলা থেকে পড়ে একদম উপরে চলে যাবি। কবির হতবাক হয়ে যায়। এসব কি আবল তাবল বকছে? দুপুরে তাজা রোদে তাকে এখন দাঁড়িয়ে থাকতে হবে? ভাবতেই গলা শুকিয়ে গেল তার। প্রমুখ সিঁড়ির ঘরের দরজা বন্ধ করছে বাহির থেকে। তৎক্ষণাৎ কবির চোখ বড় বড় করে দরজা ধাক্কা দিয়ে বলল, এমনটা করবেন না স্যার। এর থেকে আমাকে 500 বার কানে দড়িয়ে উঠবস করান স্যার, তবু এত বড় শাস্তি আমাকে দিবেন না। এই রোদে 5 মিনিট দাঁড়িয়ে থেকে আমি ডিমের মতো সিদ্ধ হয়ে গেছি স্যার। আর আপনি বলছেন 1 ঘন্টা? ও স্যার, শত চিৎকে চেঁচামেচি করেও লাভ হলো না। এভাবেই সে পার করলো 45 মিনিট। আরও 15 মিনিট বাকি। ভেবে আত্মাটা ধক করে উঠল। আজ কবিরের এই পরিণতিতে বাকি সব সদস্যদের আত্মায়ও পানি নেই। কি যে ভয়ানকর ব্যাপার। কবিরের জন্য কষ্ট লাগলেও প্রমুখের আদেশে কেউ দরজা খুলতে আর সাহস পেল না। কবিরের পানির পিপাসা পেয়েছে। নিজের ভুলের জন্য তার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। অবশ্য মরে যাওয়ার আগে ফোনে লিখে যাবে। এসবের জন্য প্রমুখই দায়ী। অল্প বয়সী স্বপ্নজয়ী পুরুষ কবিরকে বেঁচে থাকতে দিল না প্রমুখ চৌধুরী। মনে মনে ভেবেও নিল কবির এটাই লিখবে। দীর্ঘশ্বাস ফেলে শেষে নিজেই বিড়বিড় করল, নিষ্ঠুর স্যার। না জানি নিজের বউকে কত টর্চার করে। আহারে বেচারি। কবিরের সারা মুখ ঘেমে জবজব হয়ে আছে। শরীরের পরনে শার্ট প্যান্টও ভিজে গেছে। পাক্কা 2 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বাহিরে আসলো। অফিসেও 30 মিনিট এসির ভিতরে বসে থেকেও এই গরম যেন এক বিন্দুও কমেনি। প্রমুখ কথা অনুযায়ী ঠিক 59 মিনিটের পরে দরজাটা খুলে দেয়। কবিরের অবস্থা তখন বেগাতিক। গরমে পানির পিপাসায় সে শরীরের বয়স ছেড়ে পড়েছিল মেঝেতে। প্রমুখ হতবিহ্বল। আজ কবিরকে এই অবস্থায় দেখে সে নিজেও থমকে গেল। ভিতরের সত্তা বলে উঠল, কবিরের কিছু হলে তুই দায়ী। তৎক্ষণাতে চিৎকার করে দৌড়ে গিয়ে মাথা উঠিয়ে নিজের বুকের কাছে নিয়ে ডাকল, কবির উঠ কবির, এতটাও কষ্ট দিতে চাইনি। আমি তো ভেবেছিলাম তুই খুবই স্ট্রং। প্রমুখের চিৎকারে সবাই ছাদে চলে আসে। এভাবে দুজনকে দেখে তারা কবিরকে দ্রুত তুলল। লিফটের ভিতর নিয়ে যেতে যেতে প্রমুখ দমক স্বরে বলল, বদমাস, মজা করছিস আমার সাথে? এবার কিন্তু আরো কঠিন শাস্তি দিব তোকে আমি। এরপর বাথরুমে নিয়ে সবাই তার শরীরে ইচ্ছা মতো পানি টানল। জ্ঞান ফিরতে তারা প্রমুখকে ডাকলো। ততক্ষণে কবিরকে পড়ানো হলো প্রমুখের এক্সট্রা শার্ট প্যান্ট, যা অফিসের বরাদ্দকৃত আলমারিতেই রাখা থাকে। কবির এখন বেডে শুয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। প্রমুখ তৎক্ষণাৎ তার সামনে গিয়ে অস্থির গলায় বলল, এখন কেমন লাগছে? সাদে কি বলি, তুই আহাম্মক। আসলেই তুই একটা আহাম্মক। নয়তো খারাপ লাগছে এটা ফোন করে জানাতে পারলি না আমাকে? কবির এই প্রথমবার ভীষণ অবাক হয়ে গেল। তার চোখে কৌতূহল। স্যার তাকে নিয়ে চিন্তা করছে, অস্থির হচ্ছে। ভাবতেই তার মনে শান্তির হাওয়া বইল। চমৎকার কণ্ঠে বলল, এসব করলে আপনার ভিতরেও যে চিন্তা অস্থির অনুভব হয়, এসব কি দেখতে পেতাম স্যার? বাজে কথা বলবি না কবির, খুন করে ফেলবো তোকে। প্রমুখ অস্থির হয়ে ফুসফুস করে কথাটা বলল। তার এমন ব্যবহারে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই যেন হতবিহ্বল। অদ্ভুত নয়নে হাঁ করে তাকিয়ে রইল। কবির হঠাৎ করে প্রমুখের চোখে চোখ রেখে হেসে ওঠে। এরপর বাসায় এসে শাওয়ার নেয়। কবিরকে বিছানায় শোয়া অবস্থায় দেখে তার বউ মরিয়া হয়ে ঠান্ডা শরবত এনে বলল, আজ হঠাৎ করে এত তাড়াতাড়ি? কবির মুচকি হেসে শরবত খেল। এরপর মারিয়াকে টেনে নিজের পাশে শুয়ে গালে চুমু খায়। চুলে হাত বুলিয়ে বলল, আজ স্যারের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। এর আগে কখনোই এমনটা হয়নি।
মারিয়া কপাল কুঁচকে তাকাতে সমস্ত ঘটনা খুলে বলল কবির। এসব শুনে প্রথমে রেগে কেঁদে দিলেও পরক্ষণে নিজেকে সামলে মারিয়া বলে উঠল, সব পাগলই বিয়ের পর ঠিক হয়ে যায়। বউয়ের আদরে পৃথিবীর সবচেয়ে বড় গুন্ডাটাও কাবু হয়ে যায়। আর উনি তো ভালো মানুষ, মাঝে মাঝে শুধু একটু একটু মাথা গরম হয়ে যায়, এই আর কি। এই তো, তাই বলি কি সারা জীবনই এমন থাকবে নাকি? কবির মাথা নেড়ে বউকে জড়িয়ে ধরে গাড়ে মুখ গুছল। মারিয়া কবিরের মাথায় হাত দিয়ে ধাক্কা দিয়ে তিরিক্ষি মেজাজে বলে, আমার আইসক্রিম কোথায়? যাও বলছি, নিয়ে আসো, নয়তো একটু আদর করতে দিব না। কথা শেষে হনহন করে উঠে যেতে কবির মুখটা ভীষণ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আবারও আইসক্রিম? আজ যাও বেঁচে পেরেছি, এবার বোধহয় আর বাঁচার কোনো আশা নেই। কথা বলে বালিশে মুখ গুজে বৃথা ঘুমানোর চেষ্টা করল। বাহির থেকে মারিয়া স্বামীর এসব কিছু লক্ষ্য করে ঠোঁট টিপে টিপে হেসে ওঠে। বেচারা, বইয়ের গায়ে ঘেঁষাঘেঁষি ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না সে। আজ 5 দিন হলো নিয়মিত সিরাত ভার্সিটি যাচ্ছে। সায়রা জেদি মেয়ের মতোই ওই দিন প্রিন্সিপালের কাছে নালিশ করে। সিরাতকে এতদিন পর দেখে প্রিন্সিপালও খুশি হয়, সেই সাথে রেগেও যায় সায়রার কথায়। তৎক্ষণাৎ ক্লাসরুমে গিয়ে সবাইকে শাসিয়ে জরুরি তরফে গার্ডিয়ান ডেকে আনতে বলে। স্যারের ভয়ে অনেকে কান্নাকাটি করেও শেষ রেহাই পায়নি। সবার গার্ডিয়ানকে স্যার জোরালোভাবে বলেছে, ভার্সিটিতে কোনো স্টুডেন্টের সাথে এরকম বেয়াদবি আরেকবার ভুলেও করলে তিনি তৎক্ষণাৎ বহিষ্কার করবেন। ভয়ে তারপর থেকে সিরাতকে নিয়ে কেউ আর সমালোচনা তো দূরে থাক, আগ বাড়িয়ে কথাও বলেনি। এতে সিরাত খুবই খুশি হয়ে সায়রাকে জড়িয়ে ধরে, তার সাহসের বাহবা দেয়। প্রতিদিন দুজনের মনোযোগ দিয়ে ক্লাস করে। ক্লাস শেষে এতদিনের সকল নোটস সায়রা মিলে সিরাতকে হেল্প করে। আর মাত্র কিছুদিন পরে ইনকোর্স পরীক্ষা। নিত্যদিনকার মতো প্রমুখের রেখে যাওয়া বিশ্বস্ত ড্রাইভার আহাদ সিরাতকে নিয়ে আসে। ঠিক সময় আবার ভার্সিটিতে দিয়েও যায়। সকাল সকাল সিরাত রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। সায়রার আবরানের ভালোবাসার আজ 3 বছর পূর্ণ হবে। এজন্য সায়রা কালকে পই পই করে সিরাতকে বলেছে সেজেগুজে আসতে। সিরাতও মুচকি হেসে রাজি হয়ে যায়। কতদিন মুক্ত পাখির মতো ঘুরোঘুরি করা হয় না, খালি আকাশের নিচে জোরে শ্বাস নেওয়া হয় না। সায়রা একটি রেস্টুরেন্টে বুকিং দিয়েছে, কারণ প্রতিবারই আবরান সায়রার আগে সারপ্রাইজ দিয়ে ফেলে। এ নিয়ে কম ঝগড়া হয়নি দুজনের। কেন সবসময় আবরানি সারপ্রাইজ দিবে? তারও তো ইচ্ছে করে বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে। তাই তো আজ আগে থেকে সব আয়োজন করে রেখেছে। সিরাত যাওয়ার পরেই তারা সেখানে যাবে। আজকাল সিরাত নিজেকে স্বাভাবিক রাখে। সায়রার কথা মতো সে ভালো কিছু খুঁজে চলছে প্রমুখের মাঝে। কিন্তু তার পড়াশোনার চাপ, প্রমুখের ব্যস্ততায় কিছু আর হয়ে উঠছে না। সিরাত কানে দুল পড়ছিল। ঠিক সেই সময় প্রমুখ ব্রেকফাস্ট করে রুমে আসে। সিরাত একবার পিছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি কথা দিয়ে কথা রাখেননি। বলেছিলেন অতীতের কিছু ঘটনা আমাকে বলবেন, কিন্তু বলছেন না, বরং এড়িয়ে চলছেন। আমাকে এতটাই অবিশ্বাস করেন? প্রমুখের তৎক্ষণাতে মনে পড়ে যায় সিরাতকে আসলে বলা হয়নি। দীর্ঘশ্বাস পেলে হঠাৎ করে সামনে তাকাতে তার চোখগুলো বড় বড় হয়ে যায়। এরকম সাজে কখনোই সে সিরাতকে দেখেনি। কি সুন্দর স্নিগ্ধ মুখ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কালো চুলগুলো ছেড়ে দেওয়া, গায়ে মেরুন রঙের 3 পিস। তৎক্ষণাতে মনটা চটপট করতে থাকলো একটু জড়িয়ে ধরার আশায়। ওই সাজে একজন নারীকে এতই অপূর্ব লাগে। হঠাৎ করে তার গরম লাগা শুরু করলো। কেমন অস্থির অস্থির লাগছে। বুকটা দরপড় করতে শ্বাস হলো ঘন। সে না পেরে গায়ের টি শার্ট একটানে খুলতে সিরাত চোখ বড় বড় করে ফেলে। লজ্জায় পিছন ঘুরে উচ্চস্বরে বলল, এ রুমে শুধু আপনিই থাকেন না, আরেকজন মানুষও থাকে। বেবি চিনতে কাজ করতে পারেন না? প্রমুখ ব্রু কিঞ্চিত করে নিজের দিকে তাকালো। এর আগেও তো কয়েকবার উদম গায়ে সিরাতের সামনে কত করেছে। কই, তখন তো সিরাত এভাবে লজ্জা পায়নি। তবে কি সে ভালোভাবে লক্ষ্যই করেনি? মুহূর্তে অদর বাকিয়ে হেসে আস্তে আস্তে এগিয়ে গেল সিরাতের পিছনে। তার শক্তপোক্ত হাত দ্বারা পিছন থেকে জড়িয়ে ধরল। আকস্মিক কাণ্ডে সিরাত হকচকিয়ে যায়। প্রমুখের হাত তার মেধহীন পেটে গুঁড়োগুড়ি করছে। সিরাত এমন ঘটনায় ভয়ে নিজে 2 হাত বাড়িয়ে প্রমুখের হাতের উপর রাখল। ধরা গলায় বলল, কি করছেন কি সব? আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে। প্রমুখ সিরাতের গাড়ে থুতনি ঠেকিয়ে পিস পিস করে বলল, আমাকে উদাম গায়ে দেখে তুমি চোখ ফিরিয়ে নিলে কেন? নাও, এবার তোমার শাস্তি। সামনে ফিরে 10 মিনিট এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে। খবরদার, অমত করলে এভাবেই জড়িয়ে ধরে থাকবো। এবার বলো তুমি কোনটা করবে? সিরাত হালকা ডকিল। এই খাটাস বেটায় বলাটা কি? 2টার একটাও সে করতে পারবে না। এদিকে সায়রা সময় মতো যেতেও বলেছে। এখন এসব ঢঙে সায় দিলে আরও বেশি দেরি হয়ে যাবে। সে প্রমুখের হাতে সিমটি কেটে বলল, একটাও হবে না, সারুন বলছি, যেতে দিন আমাকে।
আজকের মতো প্রতিদিন একটু সাজগোজও করতে পারো। তোমার মায়াবী চোখ, স্নিগ্ধ রূপ আজ অপ্সরাকেও যেন হার মানাচ্ছে। সিরাত লজ্জায় ঠোঁট কামড়ে ছটপট করলো প্রমুখের হাত থেকে রক্ষা পেতে। এদিকে প্রমুখও তো নাছোড়বান্দা, কোনোভাবেই আজ ছাড়বে না সে। মুখে লাগামহীন কথার বাজে সিরাতকে লজ্জা দিচ্ছে। সাথে প্রমুখ ইচ্ছে করে আজ বদমাইশি করছে। এই শক্ত করে জড়িয়ে ধরছে, নয়তো গাড়ে ঠোঁট ছোঁয়াচ্ছে। এসবে সিরাত বারবার শিউরে ওঠে। প্রমুখ এবার তার গলায় গাড়ে চুম্বন করতে সিরাত নিঃশ্বাস বন্ধ করে নেয়। সে পারছে না। এত গভীর স্পর্শ, ঘন ঘন শ্বাস ফেলে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করছে। প্রমুখ বুঝলো সিরাতের অবস্থা। এভাবে কাবু করতে পেরে তার বেশ মজাই লাগলো। কোনোভাবে ইচ্ছে হচ্ছে না ছেড়ে দিতে, কিন্তু সিরাতের ভার্সিটিতে যেতে হবে। তারপর এক ঝটকায় সিরাতকে সামনের দিকে ঘুরিয়ে আনলো। সিরাতের চোখ বন্ধ। প্রমুখ সে বন্ধ চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, চোখ খোলো সিরাত, লুক অ্যাট মি বেবি। সিরাতের দম বন্ধ হয়ে আসায় চোখ খোলার ইচ্ছেই যেন মরে গেছে। নড়াছড়া বন্ধ করে দিয়েছে আগেই, শত চেষ্টা করেও চোখ খুলতে পারছে না। সমস্ত লজ্জারা যেন তাকে চারপাশ থেকেই ঘিরে ধরে রেখেছে। ঘন ঘন শ্বাস উপসে পড়ছে প্রমুখের মুখে। এ কেমন অনুভূতি! প্রমুখ হঠাৎই তার মুখে ছড়িয়ে থাকা চুলগুলো খুব যত্নে কানের পিছনে গুজে দিয়ে বলল, যদি চোখ খুলো তাহলে সব বলবো, তোমাকে ছেড়েও দিব। সিরাত তৎক্ষণাতে করুণ চোখে তাকায় তার দিকে। প্রমুখের নজর সিরাতের লাল হয়ে যাওয়া মুখের দিকে। সিরাত খুবই কষ্টে বলল, আপনার কোনো কাহিনী বলতে হবে না, আপনি আমাকে যেতে দিন। সিরাত, আমার স্পর্শ কি তোমার খুব খারাপ লাগে? একটু সহজ হওয়ার ট্রাই করছো না কেন তুমি? সিরাত ঘন ঘন শ্বাস ফেলেই উত্তর দিল, করছি, তবে সময় লাগবে। আপনি আমায় জোর করবেন না কোনো কিছু নিয়ে, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে। প্রমুখ মৃদু হেসে হাতের বাঁধন আলগা করতেই সিরাত নিজেকে ছাড়িয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। সিরাত কিভাবে বোঝাবে? এভাবে স্পর্শ করায় তার দেহ শিহরে ওঠে। কি ভয়ঙ্কর সেই স্পর্শ! লোকটা কি দিন দিন তাকে অ্যাটাক প্যাটাক করে মেরে ফেলা ধান্দা করছে নাকি? স্যার, আজ আপনার শ্বশুরবাড়ি যাবেন না? রায়হানের কথার পিঠে প্রমুখ মাথা দুপাশে নাড়িয়েই বলল, না, শাশুড়ি আমার কোনো কিছুতে কষ্ট হচ্ছে না তো? সব কিছু ঠিকঠাক আছে তো রায়হান? জি, বাজার করে দিয়ে এসেছি কাল। তাছাড়া যে কাজের মেয়ে রেখে দিয়েছিলেন, সেও প্রতিদিন সকালে এসে দুপুর পর্যন্ত সব কাজ কমপ্লিট করে দিয়ে যায়। প্রমুখ সন্তুষ্ট হয়ে প্রশ্ন করল, বাড়িওয়ালার ওই টমেটোর মতো বউ তারপর কখনো ঝগড়া লাগিয়েছে? রায়হান হেসেই তখন উত্তর দেয়, ওই সাহস আছে নাকি? সেই যে পালিয়েছে আর আন্টির রুমের দিকে উকি দেয়নি। টাকা পাচ্ছে, উকি দেওয়ার প্রয়োজনও হচ্ছে না তার। হ্যাঁ, তবে ফ্ল্যাটের কাজের জন্য কাউকে সেখানে নজর রাখার জন্য রাখতে পারছি না। আশা করি উনি মানিয়ে নেবেন। 2 দিন পর পর তুই অথবা কবির দেখতে যাবি, তাহলেই হবে। ফ্ল্যাটের কাজ গুছানো যাক, তারপর না হয় আবারও গার্ড রাখবো। রায়হান জি বলে চুপ করে রইল। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে মাথা এলিয়ে রাখলো। চোখ বন্ধ করে ভাবলো সকালের ঘটনাটা। ঠিক তখনই কবির বেশ দৌড়ের উপর এসে দাঁড়ালো প্রমুখের সামনে। দুহাত হাঁটুতে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, আসতে দেরি করে ফেলেছি আমি। প্রমুখ শট করে তাকাই কবিরের দিকে। এ বলদ এভাবে দৌড়ে কোথা থেকে আসলো? প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল, এখন শরীর কেমন তোর? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। ভাবতেই পারিনি এতদিন ছুটি দিবেন। অনেক ধন্যবাদ স্যার। এই ছুটিতে অবশ্য সুযোগে সদ্ব্যবহার করেছি। কবির পাশের চেয়ারে বসে বেশ খুশি মনেই বলল। প্রমুখ বুক কুঁচকায়, এই আহামক আবার কি করেছে? বেচারার অবস্থা অনেক বেশি খারাপ ছিল বলে কয়েকদিন ছুটি দিয়েছিল, এই তো। প্রমুখের আগের থেকেও বেশি গম্ভীর কণ্ঠে বলল, তা কি সৎ কাজ করে ফেলেছেন আপনি? আমাকে কি বলা যাবে? কবির গলা খাঁকড়ে দিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে জবাব দিল, ছুটিও কাটিয়েছি, বউয়ের সাথে ফ্রি হানিমুনও হয়েছে স্যার। মেয়েটাই কয়েকদিন একটু দূরে দূরে থাকতে দেয়নি। সবসময় তার আদরে যত্নে আমাকে আরও সুস্থ করে দিয়েছে। এবার সব কাজ দৌড়ের উপর করব স্যার। এর জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। বউটাও ভীষণ খুশি হয়েছে। এবার বুঝলেন, এক ঢিলে 2 পাখি, সেবাও হলো, হানিমুনও হলো। কথা শেষে লজ্জায় মুসকে মুসকে হাসতে থাকলো কবির। রায়হান পাশেই ছিল। সেও পিক করে হেসে উঠতে প্রমুখ তার দিকে নজর দিয়ে চোখ রাঙায়। মুহূর্তে রায়হান ভয়ে চুপসে গিয়ে জোরপূর্বক হাসল। আস্তে আস্তে বেরিয়ে গেল বাহিরে। প্রমুখ দাঁত শক্ত করে তাকিয়ে রইল কবিরের দিকে। কবির এখনও মাথা নিচু করে লজ্জায় চুপ করে বসে আছে। প্রমুখ হঠাৎ করে কবিরের কাঁধে হালকা চাপড় দিয়ে হেসে হেসে বলল, আমার ভাই, তুমি তো এক অসাধ্য কাজ করে ফেলেছ। তা আর কি কি করেছো বলো শুনি? আর কিছু না স্যার,
একটি মেয়ে কি চাই? শুধু স্বামীর আদর যত্ন এসবই তো চাই। আমি তাই দিয়েছি। প্রমুখ ব্রুকুসকে পট করে বলল, যত্ন কিভাবে করে কবির? যেমন তার মাথা ব্যথা অথবা জ্বর হলে আপনি জলপট্টি দিলেন। বউয়ের যে কোনো অসুস্থতার সেবা করা স্বামীর দায়িত্ব। বাসা যাওয়ার সময় তার প্রিয় ফুল নিতে পারেন। খেতে না চাইলে আদর করে খাইয়ে দিলেন। কখনো চুড়ি কিনে নিজে পরিয়ে দিলেন। মাঝে মাঝে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবেন কোনো এক লেকের পাড়ে। ও হ্যাঁ, অবশ্যই আপনার এসব গাড়ি বাদ দিয়ে, কারণ রিকশায় যে আনন্দ অনুভব করা যায় সেটা এই বড় গাড়িতে হয় না। এসবই যত্ন করে ভালোবাসাকে, তাকে ভালো রাখা। প্রমুখ চোখ বন্ধ করে মন দিয়ে সব শুনল। আসলেই এসব ছোটখাটো বিষয় মেয়েরা খুশি হয়। কই, সে তো কখনো ভাবেনি। না, নিশ্চিত কবিতাকে মিথ্যে বলেছে। তাই হঠাৎ রাগ দেখিয়ে বলল, বাজে বকবি না কবির। একটি স্ত্রী তার স্বামীর কাছে সময় চাই। রাতে সময় দিতে পারলে আর কিছু চাওয়া থাকে না। কবির কপাল কুঁচকে হতবিহ্বল হয়ে গেল। স্যার কি বুঝেও না কিভাবে খেয়াল রাখতে হয়? এমন চাপা স্বভাবের কেন? ভিতরের কোনো কথাই খোলা বইয়ের মতো কাউকে শেয়ার করতে চায় না। ফুস করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, স্যার আপনি ভুল জানেন, কিন্তু আপনার মতো চাপা স্বভাবের ছেলেরাই ভীষণ রকম ভাবলে ভালোবাসে, কারণ মায়ায় বন্দী হয়, যেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত রেহাই নেই। ভিতরে যে নরম মন আছে এটাই তারা প্রকাশ করতে নারাজ। ভাঙবেও তবু মস্কাবে না। হয়তো আপনি এখনও সিরাতকে কখনো একটি ফুলও গিফট করেননি, অথবা আদর করে কপালে একটি টিপও পরিয়ে দেননি। লোকটা কবে বুঝবে ভালোবাসাটা কি, চাহিদার ভালোবাসাটা কি এক হলো? এই যে আকাশ পাতাল তফাৎ। কবিরকে চুপ থাকতে দেখে প্রমুখ দিল এক ধমক। অমনি মুখ ফসকে কবির বলল, স্যার আগে প্রতিদিন রাতে সব মেয়ের সাথে আপনার চাহিদার সম্পর্ক ছিল, কিন্তু ভাবি তার সাথে আপনার হালাল সম্পর্ক, ভালোবাসার আত্মার সম্পর্ক। বিয়ে করেছেন, ওই মেয়েদের সাথে ভাবিকে কখনো এক করবেন না। আপনার কষ্ট মানেই ভাবির কষ্ট, আবার তার খুশি মানেই আপনার খুশি। তবেই তো গড়ে উঠবে সংসার। সে একান্তই আপনার, তাই তাকে অন্যভাবে যত্নে ট্রিট করবেন। দেখবেন মেয়েটি তখন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। কবির একদমে কথা বলে আবারও চমৎকার সুরে বলল, আজ যাওয়ার সময় অবশ্যই ভাবির জন্য একগুচ্ছ লাল গোলাপ নিয়ে যাবেন। ট্রাস্ট মি স্যার, আমি যখন মারিয়াকে একটি গোলাপও দেই ও খুশিতে কান্না করে দেয়, আমাকে জড়িয়ে ধরে লজ্জায় নুইয়ে পড়ে স্যার। প্রমুখ থতমত খেল কবিরের কথায়। সে কিনবে গোলাপ? হুম, সম্ভব নয়। কোনোভাবেই নিব্বাদের মতো ঢং করতে পারবে না সে। সিরাত তার বউ, এই তো অনেক, কিন্তু খাইয়ে দেওয়া, টিপ পরিয়ে দেওয়া এসব তার ব্যক্তিত্বের সাথে যায় না। একেবারে আত্মসম্মানে গিয়ে লাগবে। তবে কবিরের শেষ কথায় কপালে বাজ ফেলে দিয়ে বলল, কান্না করে কেন? কবির কপালে অনবরত থাপড়িয়ে হতাশ গলায় বলল, খুশিতে স্যার, আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে। থাক, বাদ দিন। একজনের ভালোবাসার ধরন এক এক রকম হয়। হয়তো আপনারও ভিন্ন। ভাবি হয়তো আপনার ভিন্ন ভালোবাসাতেই মুগ্ধ। প্রমোদ ভাবনায় পড়ল, আসলেই কি শুধু রাতে একসাথে ঘুমানো, একজন আরেকজনের মাঝে মিশে যাওয়াকে ভালোবাসা বলে? ছোঁয়াছুঁয়ি ভালোবাসা? তবে কবির যে বলল ভালোবাসার ধরন অনেক রকম। কে শিখাবে তাকে ভালোবাসা? কখনো কি সে কাউকে ভালোবেসে বুঝতে পারবে? কিন্তু আজকাল সিরাতকে দেখলেও মন খুশি হয়ে যায়, তার পাশে থাকলে ভালো লাগে। অথচ আগে যে কোনো মেয়ে দেখলেই ঘৃণা আসতো। না জানি কোন কোন মেয়ে অন্যের সাথে বেড শেয়ার করে। এসব ভেবে এটাও ভাবলো সিরাতকে আজ সে ঘুরতে নিয়ে যাবে, বায়না করবে তার সামনে বসে থাকার জন্য। এ আবার কষ্টের কি? জামাইয়ের সামনে বসে থাকতেও পারবে না। তবে স্বামীর ঘরে থাকছে কেন? চলে গেলেই তো পারে, তাকে তো আর কখনো প্রমুখ জোর করে রাখিনি। অথচ সিরাত যখন আজ সকালে সময় চাইল, খুব সুন্দরভাবে মেনে নিয়েছে সে। তবুও সহজ হোক, তাকে সঙ্গ দেওয়ার জন্য হলেও সহজ হোক, এতটুকুই প্রমুখের চাওয়া। ওইসব ভালোবাসা টালোবাসা না হলেও হবে। প্রমুখ চেয়ার থেকে উঠে কবিরের কলার ধরে টেনে নিয়ে গেল বাহিরে। হাস্যোত্তক সুরেই বলল, কি যেন বলেছিলি? যা কাজ দিব সব দৌড়ের উপর করবি। এবার চল, নতুন ফ্ল্যাটের কাজের ওখানে আমি বসে থাকবো। তুই আজ সবার জন্য দুপুরে রান্না করবি। অবশ্যই নিচে যে পাকা জায়গা আছে সেখানে। কবির হঠাৎ করে ভয়ে চুপসে যায়। দুঃখী কণ্ঠে বলল, স্যার আবার এই অসহায়কে আপনি কষ্ট দিচ্ছেন। তার থেকে 200 বস্তা সিমেন্ট টানতে বলুন, তবু আমি রাজি আছি। কিন্তু এই রোদে গেমে গেমে রান্না করতে আমি পারবো না। পারবি, আজ চারপাশে সবাই থাকবে। আমাদের সবার প্রিয় কবির আজকে রান্না করবে। আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? বাবির সাথে ঝগড়া হয় আর শাস্তি পেতে হয় আমাকে। আপনি চাইলে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিতে পারেন। ততক্ষণে প্রমুখ তাকে নিয়ে গাড়িতে উঠে বসে
বসেছে। প্রমুখ চোখ রাঙানি দিতে কবির চুপ হয়ে যায়। জানালার বাহিরে মুখ দিয়ে মনে মনে হাজারটা গালি দিল প্রমুখকে। সে খুব ভালো করে জানে শুধুই তাকে খাটানো। বাবুর্চির কি অভাব পড়েছে নাকি? তবুও কবিরকে বলল। তাই কবির দাঁতে দাঁত শক্ত করে বিড়বিড় করে বলে, শালা, অযথা পরিশ্রম করানোর দান্দা। কি এমন পাপ যে করেছিলাম এই লোকের সাথে দেখা হলো। তাছাড়া রাস্তায় রাস্তায় ভিক্ষে করলেও খুব শান্তিতে থাকতাম। শালা আমাকে ধমকের উপর না রাখলে তার পেটের ভাতই হজম হয় না। দোয়া করি তোর বউ রেগে মাথা পাঠিয়ে দিক। আদর করতে গেলে বিয়ের দিনের মতো ছুরি হাতে নিয়ে তোর গলা বরাবর দৌড়ুক। সিরাত ভার্সিটির সামনে নামতেই দূর থেকে হাত নাড়িয়ে সায়রা ডেকে উঠল, সিরাত এদিকে, আমি চলে আয়। সিরাত ভালো করেই লক্ষ্য করল, দেখল পাশের রাস্তাতেই সায়রা শাড়ি পরে দাঁড়ানো। দুজনেরই স্পেশাল দিনে বর্ষা গায়ে লাল টকটকে শাড়ি পরেছে সায়রা। সেজেছে হালকা। সিরাত দেখে চোখ সরাতে যেন পারল না। আবরান যে কিভাবে পারবে? মনে হয় এসে টাল খেয়ে পড়ে যাবে। মনে মনে হেসে সিরাত দ্রুত সেখানে গিয়ে বলল, সরি, একটু দেরি হয়ে গেল। কথা শেষে সায়রা থুতনি ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ইস বেবি, কি প্রিটি লাগছে তোকে, একদম নতুন বউ বউ। আবরান ভাই তো আজ চোখই সরাতে পারবে না, মাথা ঘুরেই পড়ে যাবে। সায়রা লজ্জায় মৃদু থাপ্পড় মারে সিরাতের বাহুতে। সিরাত ওর কাণ্ডে খিলখিল করেই হাসে। সায়রা মেয়েকে রাগ দেখিয়ে কথা ঘুরিয়েই বলল, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। শুন, জলদি চল, রেস্টুরেন্টে গিয়ে চেক করতে হবে ওরা সব কিছু ঠিকঠাকভাবে করেছে কিনা। তিনটেই যে বলদ, না জানি পারফেক্টভাবে করতে পেরেছে কিনা। আবরান আর মাত্র 15 মিনিটের ভিতরে চলে আসবে। সিরাত মাথা নাড়িয়ে সায়রার সাথে একটি রিকশায় উঠে পড়ল। সাধারণত সায়রার খালাতো দুবাই আর একটি বোন ওরাই সকাল থেকে রেস্টুরেন্টে আয়োজন করছে। ভিতরে নানা রঙের বেলুন দিয়ে সাজিয়েছে। মাঝখানে লেখা হ্যাপি অ্যানিভার্সারি মাইজান এবং লেখার চারপাশে প্রেমের শুরু থেকে এখন পর্যন্ত দুজনের বিভিন্ন কাপল ছবি। সামনের টি টেবিলে অর্ডার করা দুটি কেক, কেকের চারদিকে মোমবাতি। সিরাত সায়রা দুজনেই রেস্টুরেন্টে নেমে ভিতরে ঢুকলো। সাথে সাথে বুকিং করা একটা এক্সট্রা রুমে গিয়ে তাদের প্ল্যান অনুযায়ী সাজানো দেখে খুশিতে সায়রা চিৎকার করে উঠল। সিরাতও হাঁ করে তাকিয়ে দেখতে থাকে সব কিছু। তার মাঝে সায়রার খালাতো বোন রোজি এসে সায়রাকে বলল, কি কেমন হয়েছে? এর জন্য কিন্তু আজ আমাদের ট্রিট চাই। অবশ্যই জান্টুস। সায়রার কথায় রোজি ফিক করেই হাসল। পাশ ফিরতেই সিরাতকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? এখন তুমি সায়রা আপুদের বাসায় যাও না কেন? সিরাত রোজির গালে হাত রেখেই জবাব দিল, সময় পাই না বনু, অবশ্যই আবার যাব। কথা দিচ্ছ তো? আমরা কিন্তু অনেক আড্ডা দিব, প্রমিস করো। রোজের ডান হাত সিরাতের সামনে তুলে ধরল। সিরাত মিষ্টি হেসে তার হাতের উপর হাত রেখে বলল, প্রমিস কিউটি। তৎক্ষণাতে দুই ভাই রাহাত আর জয় সিরাতের মাথায় টোকা দিয়ে বলে উঠল, শুধু এই পেতনির সাথেই কথা বললেই হবে? আমাদেরকে কি চোখে পড়ে না? সিরাত খেয়াল করল দুজনেই একই ডিজাইনের পাঞ্জাবি পরেছে। অমনি টিপ্পনি কেটে বলল, পরবে না আবার? এভাবে চমৎকার পাঞ্জাবি পরে ঘুরলে সব মেয়েরাই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। দরকার হলে তাকিয়ে থাকতে থাকতে পুকুরেও পড়ে যাবে। সিরাতের কথায় রাহাত হাঁ করে তাকায়। জয় মুচকি হেসে বলল, না বাবা, অন্য মেয়ের পুকুরে পড়ে মরতে হবে না, তুমি তাকালেই হবে শুধু। তৎক্ষণাতে সায়রা জয়ের মাথায় মৃদু ঘুষি দিয়ে বলল, রাস্তামা ব্রাদার, ওর তাকানোর মানুষ হয়ে গেছে। প্রতিদিন জামাইকে দেখেই কুল পায় না, তুই আবার কোথাকার কি? অন্য মেয়ের সাথে প্লাট কর ব্রো। জয়শহর আহত অবাক। রোজে ঠোঁট টিপে হাসছে, কারণ সে জানে কয়েকদিন আগে সায়রাই বলেছে সিরাতের বিয়ের কথা। জয় আর রাহাত অবাক হয়ে দুজনের দিকে তাকায়। দেখে মনে হবে কোনো ভয়ঙ্কর কথা বলেছে সায়রা। জয় অবাকে সুরে বলল, কি সিরিয়াসলি সিরাত, বিয়ে হয়েছে তোমার? তুমি আমাদের একটু দাওয়াত দেওয়ারও প্রয়োজন মনে করলে না? আজ আমি ছাড়ব না তোমাকে। তারপর রাহাতের দিকে নজর দিয়ে বলল, কি বলিস? আজ ট্রিট ছাড়া এক পাও নড়তে দিব না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সিরাত হেসে ওঠে, আশ্বাস দেয় আজ সায়রা ট্রিট দিবে, কাল সিরাত। এতে অবশ্য ওরা থামল, কারণ দুজনেই তাদের সমবয়সী, একই ইয়ারে পড়ে, শুধু ভার্সিটি ভিন্ন। রোজা পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে। হঠাৎ তাদের কথার মাঝে সায়রা তাড়ায় সবাই সবকিছু ঠিকঠাক করে দরজার পাশে অপেক্ষা করলো। আবরান জানিয়েছে আসতে মাত্র 2 মিনিট সময় লাগবে। তারা কথা মতোই নিজেদের হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রইল। প্রবেশ করার সাথে সাথেই সবাই আবরানের উপর ছুঁড়ে মারল।
সবার শেষে দাঁড়িয়েছে সায়রা, হাতে অনেক বড় ফুলে তোড়া। সেকেন্ড 25 পরে বেজানো দরজা ক্যাচ করে খুলে গেল। তৎক্ষণাৎ সিরাজ সহ সকলেই সামনের ছেলেটির দিকে হাতের সমস্ত ফুল ছিটিয়ে চিল্লিয়ে বলে উঠল, হ্যাপি 3 ইয়ার অ্যানিভার্সারি আবরান ভাই, হ্যাপি 3 ইয়ার অ্যানিভার্সারি আবরান ভাই। উইশ করা শেষ হলেও হাতের ফুলগুলো আবরানের দিকে ছিটিয়ে দেওয়া হলো না, কারণ সামনের মানুষটি আবরান নয়। ভুলবশতই হোক অথবা আশ্চর্যজনকভাবেই হোক, দরজার সামনে সাফওয়ান এন্ট্রি নিয়েছে। তাদের পরিকল্পনা সেখানে আকস্মিকভাবে থেমে গেল। মুহূর্তে চারপাশে পিনপিন নীরবতা ছেয়ে যায়। কিভাবে এটা সম্ভব? তারা সকলেই হতভম্ব, চোয়াল চুলিয়ে বিস্ফোরণ দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে। সিরাত কামিনকালেও আশা করেনি এই মানুষটিকে। হঠাৎই অজানা বয়ে সারা দেহ কেঁপে উঠল। মুহূর্তে মনে হলো তার পা দুটোও অবশ হয়ে আসছে। সামনের মানুষটিও তাদের চিৎকারে চোখ খিঁচে দুহাতে কান চেপে ধরে আছে। সায়রা তাদের স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকাল। দু কদম এগিয়ে রোজের বাহু ধরে সামনে একটু উকি দিতে তারও আত্মা শুকিয়ে গেল। যত্নে কিনে রাখা হাতের তোড়াটা তৎক্ষণাতে পড়ে গেল মেঝেতে। চোখ দুটো হয়ে যায় অস্বাভাবিক বড়। হঠাৎ একসঙ্গে চিল্লানোর ফলে সাফওয়ান হতবাক। সে একটু আগে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। দুই বন্ধু খাওয়া দাওয়া করে যখন চলে গেল, সেও উঠে দাঁড়ায় বাসায় যাওয়ার জন্য। ঠিক তখনই পাশের প্রাইভেট রুম থেকে ভেসে আসা হাসির শব্দ কানে আসে। কেন জানি কৌতূহলবশত সেদিকে তাকাই। তৎক্ষণাৎই চোখে পড়ে সায়রার মুখ। বাকিরা ভিতরে ছিল বলে দেখা যায়নি। সায়রায় দরজার সামনেই উকি দিচ্ছিল। তখনই সাফওয়ান ভাবনায় পড়ে, সায়রা এত সেজে রেস্টুরেন্টে কি করছে? তবে কি আজ তার জন্মদিন? ওই দিন রাগের মাথায় খারাপভাবে কথা শোনানোর জন্য হালকা অনুশোচনায় ভুগল। ভাবলো উইশ করেই চলে যাবে। এসব ভেবে এদিকে আসতে হঠাৎই দরজা চাপিয়ে দেয় একটি যুবক। তার সন্দেহ তখন আরও প্রখর। কোনো প্রাইভেট রুমের দরজা বেরিয়ে রাখলো। মুহূর্তে হনহন করে এসে দরজা খুলতে সবাই চিৎকার করে উঠল। আকস্মিক ঘটনার জন্য সাফওয়ান ছিল অপ্রস্তুত। সে ভয়ে চোখ বন্ধ করে কান চেপে ধরে। তৎক্ষণাৎ চারপাশের পরিবেশও হয়ে যায় শান্ত। চক্ষু বন্ধ রাখা অবস্থাতে মিনিট এক পরে ধমকে সুরে সাফওয়ান তাদের বলল, আস্তে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? সিরাত ভয়ে ঘন ঘন শ্বাস ফেলে নিজের ওড়না চেপে ধরল। এই লোকটা কেন এসেছে এখানে? এত মাস পর কেন এভাবে দেখা হলো? তাদের মধ্য থেকে সাফওয়ানের কথায় কেউ জবাব দেওয়ার আগেই ততক্ষণে আবরান সেখানে এসে উপস্থিত হয়। একগাল হেসে বলে ওঠে, সরি। আম্মুর ফোন এসে কথাই থেমে গেল সেখানেই, কারণ সামনে রোজি, সিরাত, রাহাত আর জয় প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। তার কথায় রোজে জোরপূর্বকই হাসল। এবার আবরানের কণ্ঠে সাফওয়ান চোখ খুলে সামনে তাকাতেই থমকে যায়। চোখ পড়ল গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়া সিরাতের দিকে। মুখ অস্পষ্ট স্বরে বলল, সিরাত, তুমি এখানে? সিরাত চোখ বন্ধ করে নেয়। পরক্ষণে চোখের পানিতে কাজল লেপটে যায়। সাফওয়ান উত্তেজনায় কাঁপল। চোখে তার উচ্ছ্বাস। আপন মানুষ শত খুঁজে পাওয়ার পর যেমন আনন্দ হয় ঠিক তেমন। সে চিন্তা করতে পারছে না সিরাত তার সামনে, নাকি এসব দুঃস্বপ্ন। খুশিতে সে ভুলেই গেছে আশেপাশের সমস্ত মানুষ। হঠাৎ করে বসলো অস্বাভাবিক কাজ। হাত বাড়িয়ে সামনে সিরাতকে সর্বোচ্চ শক্তি দিয়ে হুট করে জড়িয়ে ধরল। সিরাত থমকে যায়। শরীরের বল ছেড়ে দেওয়ায় তার দেহ এখন সম্পূর্ণ সাফওয়ানের বাহুডোরে বন্দি। সাফওয়ান তার চুলে অনবরত নাক বসে শ্বাস নিচ্ছে। কম্পিত গলায় বলল, এতদিন কোথায় ছিলে সিরাত? জানো তোমায় কতটা খুঁজেছি? সিরাতের হুঁশ আসে। এটা কি করছে সাফওয়ান? এতবার ও কাজ কিভাবে করতে পারলো? সাফওয়ানি থেকে সিরাতকে সরানো বিধার চেষ্টা করে উচ্চস্বরে বলল, সারণ বলছি, অসভ্য, ইতশ্রেণীর লোক। সিরাত এখন অন্য কারো বউ। লজ্জা করে না অন্যর বউকে জড়িয়ে ধরতে? তুই কেন ওকে স্পর্শ করলি? স্যার বলছি। রাহাত, রোজিয়া, জয় অবাক চোখে তাদের কাণ্ড দেখছে। আবরান সায়রার পাশে এসে বলল, এটা তো সিরাতের ফ্রেন্ড, তাই না? না, ও কখনোই সিরাতের বন্ধু নয়। সাফওয়ান হচ্ছে সিরাতের জন্য বিপদ। সিরাতও এবার নিজেকে ছাড়ানোর জন্য মুসরামুসরি শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে সাফওয়ানের হাতে থাপ্পড় দিতে থাকে। অনবরত সাড়ন বলে চিল্লাতে থাকলো। তবুও এক বিন্দু নিজেকে ছাড়াতে পারল না। ততক্ষণে রেস্টুরেন্টের বাকি লোকেরাও হাজির তাদের কাণ্ড দেখতে। সাফওয়ান আরও শক্ত করে জড়িয়ে ধরে সিরাতের কানের কাছে পিস করে বলল, সিরাত, একবার বলো আমার সাথে যাবে, তাহলে তোমাকে ছেড়ে দিব। নয়তো শত শত লোক আসলেও আজ তোমাকে আমি ছাড়ছি না। সিরাত ডুকরে কেঁদে উঠে করুণ সুরে বলল, প্লিজ ছাড়ুন সাফওয়ান, সবাই দেখছে। সায়রা আবরানকে দিল এক ধমক। জয় আর রাহাতের কলার চেপে ধরে বলল, তামাশা দেখছিস? ওই শয়তানটার কাছ থেকে সিরাতকে ছাড়িয়ে নিয়ে আয়। জয় আর রাহাত আবার চেতনায় ফিরল। আবরান আর জয় সাফওয়ানকে টেনে হিঁচড়ে আলাদা করলো সিরাতের কাছ থেকে। সায়রা আর রোজে সিরাতকে একদম রুমের কর্নারে নিতেই সাফওয়ান হঠাৎ রাগে জয়ের মুখ বরাবর ঘষিয়ে দেয়। রাগান্বিত গলায় বলল,
তোর এত বড় সাহস, আমার থেকে সিরাতকে আলাদা করলি? আজ তোদের সবাইকে মেরে ফেলবো, তবু এখান থেকে নিয়ে যাব আমি সিরাতকে। আবরান জয়কে সরিয়ে সাফওয়ানের দিকে তেড়ে যেতেই সাফওয়ান সামনে চেয়ার তুলে আবরানের দিকে ছুঁড়ে মারে। আকস্মিক ঘটনায় আবরান মাথায় ব্যথা পায়। এমন গণ্ডগোলে সিরাত ভয়ে গুটিয়ে দেওয়ালের দিকে চেপে রইল। রেস্টুরেন্টের ম্যানেজার তৎক্ষণাৎ ফোন করে মালিককে। তিনি উত্তেজিত হয়ে পড়ে। এত বছরেও তার রেস্টুরেন্টে এমন কোনো ঘটনা ঘটেনি, অথচ আজ মারামারি। তিনি আর দেরি না করে পুলিশে খবর দেয়। রেস্টুরেন্টের বাকি লোকেরা ভয়ে এক প্রকার পালিয়েই গেল। রইল শুধু ম্যানেজার আর দুটি ওয়েটার। আবরানের মাথা থেকে রক্ত ঝরছে। সে মাথায় হাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। সায়রা আবরানের অবস্থা দেখে চিৎকার করে উঠল, আবরান! সায়রার রাগ তখন যেন আকাশচুম্বী। এত বড় স্পর্ধা! তার ভালোবাসার মানুষের গায়ে হাত দিল। রাগে গজরাতে গজরাতে তেড়ে গেল সাফওয়ানের সামনে। কলার চেপে ধরে উচ্চস্বরে বলল, কুত্তা বাচ্চা, তুই আমার ভালোবাসাকে আঘাত করেছিস। এই হাত দিয়ে আমি কেটে ফেলবো তোকে। এই বলে ভিতরে ঢুকে কেকের পাশ থেকে ছুরি নিয়ে যেতেই সাফওয়ান ডান হাত বাড়িয়ে তার গলায় শক্ত করে চেপে ধরে। রাগে তার মাথা ঠিক নেই। আজ যে তার মাঝে বাধা হয়ে আসবে, সবাইকে সে মেরে ফেলবে। শক্ত করে টিপে ধরে সায়রা চটপট করতে থাকলো। সাফওয়ান চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমার দিকে চুরি তুললিস। তোর হালাজ আমি এমন করব না, তুই নিজেকেই নিজে চিনতে পারবি না। সায়রার দম বন্ধ হয়ে আসছে। জয় উঠে দৌড়তে গেল সায়রাকে। রোজের সামনে গিয়ে সায়রাকে ছেড়ে দেওয়ার জন্য সাফওয়ানের হাতে একের পর এক খামচি দিচ্ছে। এত চেষ্টা করেও কেউ ছাড়াতে পারছে না। এক পর্যায়ে ছাড়া না পেয়ে কয়েক সেকেন্ড চটপট করতে করতে গোঙাতে লাগলো সায়রা। চোখ মুখ উল্টে আসলো তার। সিরাত দিশেহারা। কি হচ্ছে এসব? আবরান জ্ঞান হারিয়েছে একটু আগেই। সাফওয়ানের এরকম রূপ জীবনেও সে দেখেনি। তার বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে সামনের মানুষটি সাফওয়ান। এগুলো সব কিছু স্বপ্ন। একের পর এক মানুষকে আঘাত দিতেও বিবিকে বাঁচছে না তার। সিরাত মুহূর্তে চোখ লাল করে এগিয়ে গেল। সাফওয়ানের সামনে যেতে এসে শীতল চোখে তাকায় সিরাতের দিকে। অদরবাকি হেসে এক ধাক্কায় ছেড়ে দিল সায়রাকে। বন্দি কবুতর যেমন ছাড়া পেয়ে বড় বড় নিঃশ্বাস নেয়, তেমনি সেও ছিটকে মেঝেতে পড়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে শব্দ করে কেঁদে উঠল। অস্পষ্ট স্বরে বলল, আজ কে বাঁচাবে সিরাতকে? সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎই সিরাত রাগে থরথর করে কাঁপে। ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তার গালে। এমন কাণ্ডে উপস্থিত সবাই আশ্চর্য নয়নে তাকায়। সাফওয়ানও হতবাক। কি করলো সিরাত? এত বড় ভুল! শেষে কিনা তাকে থাপ্পড় দিল। এর জন্য অনেক পস্তাতে হবে সিরাতকে। গালে হাত দিয়ে রাগে ফুসফুস করতে করতে বলল, খুব ভুল করলে তুমি। এর মাসুল তোমায় সারাটা জীবন দিতে হবে সিরাত। কথা শেষে সিরাত কেঁদে চিৎকার করে বলল, জানোয়ার, আমি ভাবতেও পারছি না এসব কাজ আপনি করছেন। আগে তো সবচেয়ে খারাপ মনে করতাম প্রমুখকে, কিন্তু না, তার থেকেও নিকৃষ্ট আপনি। সে বাজে হলেও কোনোদিন আমার শুভাকাঙ্ক্ষীদের আঘাত করেনি। একটু থেমে সাফওয়ানের সামনে থুতু দিয়েই বলল, আই হেট ইউ সাফওয়ান, আই জাস্ট হেট ইউ। শুনছেন আপনি? আমি আপনাকে ঘৃণা করি। সাফওয়ানের মাথায় যেন কাজই করছে না। রাগে চট করে সিরাতের চুলের মুঠি টেনে ধরল। চোখ মুখ লাল হয়ে আছে। রাগের মাথায় আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এরই মাঝে সিরাত তাকে বলছে ঘৃণা করে। এতদিন তাকে না পেয়েই তো মেজাজ বিগড়ে আছে তার, অথচ সেই মেয়ের মুখে আজ শুনতে হচ্ছে ঘৃণা করে। না, আজের একটা বিহিত করবে। সিরাত ব্যথায় চোখ ঘিসে বন্দর করে রইল। কষ্টে হাউমাউ করে কান্না করে যাচ্ছে। কেউ ভয়ে আর সামনে আসছে না বাঁচাতে। সাফওয়ান অশ্রাব্য ভাষায় প্রমুখকে গালাগালি করতে করতে তৎক্ষণাৎ টেনে হিঁচড়ে সিরাতকে নিয়ে গেল গাড়ির কাছে। চুলের ব্যথায় তাকে যেতেই হলো সাফওয়ানের সাথে। রেস্টুরেন্টের মালিক তখনও রাস্তায়। সাফওয়ান এক ধাক্কায় গাড়ির ভিতরে ছুঁড়ে মারল। সিরাত কষ্টে কেঁদেই যাচ্ছে। সাফওয়ান তাকে সিট বেল্ট পরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এক হাত বাড়িয়ে সিরাতকে জড়িয়ে ধরে বলল, সরি, খুব ব্যথা লেগেছে? সিরাত মুহূর্তে গা গুলিয়ে আসলো তার স্পষ্টে। মনে হচ্ছে যেখানে যেখানে সাফওয়ান ধরেছে সেখানে গরম পানির ফোসকা পড়েছে। সে নিতে পারছে না স্পর্শ। কই, প্রমুখ তো তাকে বিয়ে করলো জোর করে, একটু একটু সইও দিত। শুধু ভয় লাগলো ভিতরে ভিতরে। তবে কি সে তার জন্য হালাল বলে? রাগে গম্ভীর খারাপ লোক হলেও শুধুমাত্র তার জন্য বড়সার মানব বলে কি তার ছোঁয়া বাজে লাগতো না? এইসব ভেবে মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। রাগে আবার সাফওয়ানের হাতে কামড় বসায়। সাফওয়ান তখনই কোনো রকমে গাড়ির সাইডে রেখে হাত সরিয়ে আনলো। দেখলো দাঁত বসে গেছে। মুহূর্তে মাথায় রক্ত উঠে যায়। হাত বাড়িয়ে সিরাতের দুই গাল চেপে ধরে বলল, খুব সাহস বেড়েছে না? আমাকে কামড় দাও, ওই সবগুলো দাঁত আমি ভেঙে ফেলবো। সাফওয়ানের চোখের দিকে তাকাতে সিরাত ভয়ে শিউরে ওঠে। সাফওয়ান চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপর ফোন বের করে তার বাবাকে কল করল। ওপাশে রিসিভ হতে বলল, তোমার চট্টগ্রামের বাংলো বাড়িটা কিছুদিনের জন্য আমার লাগবে বাবা। কেন লাগবে, কি করব, এসব কৈফিয়ত এই মুহূর্তে দিতে পারবো না।
লাগবে মানে লাগবে। আর হ্যাঁ, মাওনা থানার ওসিকে এক্ষুনি কল করে বলো ফিরে যেতে, নয়তো চাকরি থাকবে না। তার বাবা ঠিক আছে বলে রেখে দিল। সাফওয়ান ফোন পকেটে রাখলো। সিরাত ভয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে আসছে একটি প্রশ্ন, তাকে এখন কোথায় নিয়ে যাবে? সাফওয়ান গাড়ির জ্বরের বেগে চালিয়ে গেল অচেনা রাস্তায়, যা সিরাত জীবনেও দেখেনি। সাফওয়ান জোরে গানের ভলিউম বাড়িয়ে সিরাতকে বলল, ভালো না বেসে পেলাম, আজ জোর করে হলেও তোমায় নিজের করে ছাড়বো। ওই প্রমুখ তোমার নাগালও পাবে না সিরাত। ওর জীবনে এখন খুব রিস্কের, যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারি। আজ থেকে শুধু তুমি আমার, শুধু এই সাফওয়ান খন্দকারের। একটু থেমে আবার নরম স্বরে বলল, খুব শীঘ্রই বিয়ে করে সম্পূর্ণ রূপে তোমাকে পাবো। আমার ভালোবাসা আদর দিয়ে তোমায় সব কিছু বলিয়ে দিব। তোমার এই দেহ আগে কার চিহ্ন ছিল এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে আজ থেকে এই দেহে আমার চিহ্ন থাকবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধুই আমার, আর কেউ আমাদের মাঝে আসলেই তাকে টুকরো টুকরো করে ফেলবো। সাফওয়ানের প্রতিটি কথায় সিরাতের মাথা গরম হয়ে যায়, রাগ বেড়ে গেল তরতর করে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল সে। সাফওয়ান শব্দ করে হেসে সিরাতের চুলের ভিতর বাম হাত ঢুকিয়ে দেয়। এতে আরও গা গলিয়ে আসলো সিরাতের। সাফওয়ানের জন্য তার মনে শত ঘৃণা জন্মালো। সাফওয়ান সিরাতের মাথায় এক ঝটকায় তার বুকের কাছে নিয়ে আসে। অসহায় সিরাত পুপিয়ে কেঁদে ওঠে। চোখ বন্ধ করতে চোখে ভাসল প্রমুখের হাস্যোজ্জ্বল মুখ, দুষ্টুমি করা সেই নির্লজ্জ ঠোঁট। বুকের ভিতর তৎক্ষণাতে কষ্ট বাড়ল চিনচিন করে। অস্পষ্ট স্বরে কান্না মিশ্রিত গলায় বলল, আপনি কোথায় প্রমুখ? আমাকে রক্ষা করুন। স্যার, আমি রান্না করতে পারবো না। কবির হাতে থাকা কাঠির টুকরোটা দূরে কোথাও ছড়ে মেরে থমথমে গলায় বলল। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। বেচারাকে প্রমুখ কঠিনভাবে বলেছিল আজ সে রান্না করবে, তবেই বুঝবে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য। কবিরও অবশেষে না পেরে বাসার সামনে খালি জায়গায় সবার সাহায্যে ভাত বসায়। বিপত্তি ঘটে সেখানেই। জীবনে রান্নার রন না জানা কবির ঘাবড়ে যায়। এই থতমত খেয়ে ইউটিউব সব কিছু ঘেটে ঘুটে অবশেষে ভাত বসায় চুলায়। যদি এখানে সমস্যা মিটে যেত তাহলে তো হতোই, কিন্তু না। ভাত বসানোর থেকেও কঠিনতম কাজ হচ্ছে চুলায় আগুন ধরানো। বেচারা পাটশোলা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো। এই জলে আবার 2 মিনিট পরে নিভে যায়। তার অবস্থা হলো কেঁদে কুল কিনারা না পাওয়ার মতো। একটু দূরে তীক্ষ্ণ চোখে গভীর নয়নে তার সকল কাজই প্রমুখ পর্যবেক্ষণ করছে। মনে মনে ভীষণ মজাও পাচ্ছে। কবির না পেরে অসহায় মুখ নিয়ে তাকায় প্রমুখের দিকে। আজ একদম দেখার মতো হয়েছে তার মুখ। সবার ওর মুখ দেখে পেট পেটে হাসি আসছে, কিন্তু সামনে প্রমুখ থাকায় আপাতত হাসি ভিতরে রেখেই দিল। কবির অনবরত ফু ফু করে অল্পক্ষণে আগুন ধরাতে পারল। এই গ্যাস লাইট জ্বালাচ্ছে আবার পুতিচ্ছে। শেষে কবিরের কষ্ট সহ্য করতে না পেরে হেল্পার হিসাবে দলের মাহাদিকে পাঠায়। অবশেষে দুজনের পরিশ্রমে 1 ঘন্টা পর ভাত রান্নার যুদ্ধে কবির জয়ী হয়। কিন্তু না, সে জয়ী হয়েও হতে পারল না, কারণ এখনও তরকারি অথবা ভাজাভাজি কিছু করা বাকি। তৎক্ষণাৎ তার চিৎকে দিয়ে কাঁদতে ইচ্ছে হলো। দুঃখী চেহারা নিয়ে পাশের মাংস রাখা বাটিতে তাকায়। ভিতরে ভিতরে তীব্র কষ্টে সে জর্জরিত। যে কিনা বউ ছাড়া একবেলা হাত দিয়ে খায় না, সে আজ একদল মানুষের জন্য রান্না করছে। এবার মেজাজ খেকিয়ে হাতে কাঠের টুকরো নিয়ে প্রমুখের সম্মুখে যায়। গিয়ে বলে দিল সে পারবে না। প্রমুখের মুখের দিকে সম্পূর্ণ নজর দেয়। বাম হাত ঠোঁটের কাছে ভর রেখে পায়ের উপর পা রেখে এতক্ষণ বসেছিল। মাঝে মাঝে অবশ্য কবিরের অগোচরে হেসেছেও। সে শুধু দেখতে চেয়েছিল আজ কতদূর পর্যন্ত কবির যেতে পারে। কিন্তু ওর পরাজিত হয়ে যাওয়া কথা শুনে মনে ভীষণ হাসি পেল। তবুও যথাসম্ভব হাসি চেপে রেখে গলা খাকড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কেন রান্না করতে পারবি না? তাহলে এতগুলো মানুষ খাবে কি? তোর মাথা খাবে? কবিরের এতক্ষণ তেজীয় রূপ নিমিষে পানি হয়ে যায়। মাথা নত করে দমে যাওয়া গলায় বলল, আপনি চাইলে রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পারেন। ঠিক আছে, আনবো, কিন্তু সম্পূর্ণ পেমেন্ট তুই করবি। বলতে পারিস তোর পক্ষ থেকে পেট ভোজন হবে আজকে। কবির হতভম্ব হয়ে যায়। অবাক নয়নে তাকালো প্রমুখের দিকে। প্রমুখ ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি রাজি আছিস? তবে যা, রেস্টুরেন্ট থেকে সবার জন্য ভরপুর খাবার নিয়ে আয়, নয়তো চুপচাপ রান্না কর যা। কবির মিনমিন শুরু করলো, এতজনের জন্য খাবার আনলে আজ তার পকেট খালি হয়ে যাবে। রাগে তার জ্বলন্ত গাড়ির নিচে ফেসে যেতে ইচ্ছে করছে। তবু কাঁদো কাঁদো মুখ করে পিছন ফিরে তাকালো নিভে যাওয়া চুলার দিকে। মুহূর্তে সমস্ত মুখ কালো হয়ে যায়। এই চুলায় এখন মাংস বসালে সবাইকে না খেয়ে থাকতে হবে। তাই ভেবে নিল আজ সে খাবার আনবে, তবে এই টাকা সুদে আসলে ফেরত নেবে। তপ্ত শ্বাস ফেলে রাস্তার দিকে হাঁটা দিতে প্রমুখ উচ্চস্বরে ডাকলো, আহাম্মক কবির, এই এদিকে আয়। কবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করলো। এমনিতে পকেট খালি হওয়ার টেনশনে মাথা গরম হয়ে যাচ্ছে, এখন আবার এই লোক কী বলবে। দীর্ঘশ্বাস ফেলে পিছনে তাকিয়ে বেকুব মার্কা হাসি হেসে বলল, জি স্যার বলুন। আরও কিছু বলবেন?
প্রমুখ অযথা আড়মোড়া ভেঙে নরম স্বরে বলল, সামনে বস্তা পচা হোটেল, রেস্টুরেন্টের খাবার একদম আনবি না কবির। যা তা রেস্টুরেন্টের খাবার আমার মুখে রসে না। চালাকি করলে ওসব খাবার কুকুর দিয়ে খাওয়াবো। এরপর তুই আবার যাবি সুনামধন্য রেস্টুরেন্ট থেকে খাবার আনতে, বুঝে গেল? পকেট কিন্তু দ্বিতীয়বার খালি হবে, তাই বি কেয়ারফুল। যা। কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, তা খুব ভালো করে জানা আছে স্যার, আপনি তো পারেনি কিভাবে আমাকে পাঠানো যায়। কি বললি কবির? প্রমুখের ধমকে কবির বিরক্তি সুরে বলে উঠল, না কিছু বলিনি। দূর হ সামনে থেকে। হচ্ছি তো। কথা বলে 1 মিনিটও সময় নষ্ট না করে পা চালিয়ে গেল খাবার আনতে। এখানে রেস্টুরেন্টের কোনো অভাব নেই, সবগুলোই মোটামুটি ভালোই। তবুও সে খুব ভয়ে ভয়ে ভাবতে লাগলো কোনটাতে যাওয়া যায়। তৎক্ষণাৎ হঠাৎ মনে পড়ল কিছুদিন আগে কবিরকে পার্সোনালিভাবে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় প্রমুখ। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তারা পাস্তা ড্রিঙ্কস অর্ডার করেছিল, খাবারেও আরও দারুণ ছিল। সেই কথা মনে হতে কবিরের চোখ আনন্দে চিকচিক করে উঠল। মুখে হাসি ঝুলিয়ে গাড়ি ছাড়াই চলল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অবশ্য যেতে তার 20 মিনিট লাগবে। অল্প হেঁটে যেতে মস্তিষ্ক নাড়া দিয়ে বুঝল, বলদ কবির, 20 মিনিট তুই পায়ে হেঁটে যাবি? 3-3টে গাড়ি থাকতে তুই কেন হেঁটে আসলি? তৎক্ষণাৎ নিজের বোকামির জন্য নিজেকেই গালি দিল। সামনে এক রিক্সা মামাকে ডেকে উঠে পড়ল সে। সাফওয়ানের তাণ্ডব লীলায় 15 মিনিট সময় পেরিয়ে গেছে। যত দ্রুত সম্ভব রাহাত সিএনজি ডেকে আবরানা জয়কে সামনের ক্লিনিকে ভর্তি করিয়েছে। জয়ের সামান্য নাক দিয়ে রক্ত বের হয়েছে। হসপিটালে নিয়ে আসা মাত্র ডক্টররা ব্যান্ডেজ করে দেয়। আবরানের অবস্থা তেমন ভালো নয়, মাথায় শক্ত চেয়ারের আঘাতে রক্ত ঝরছে অনেক। তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করিয়েছে ডক্টর। সায়রা আবরানকে ধরে হাউমাউ করে কেঁদেছে। তাদের হসপিটালে পৌঁছে দিল। সে রেস্টুরেন্টে অপেক্ষা করে থেকে গেছে পুলিশ আসার জন্য। সাফওয়ান আজকাল বেশি বার বেড়েছে, এর একটা বিহিত করতে হবে। তাই রোজিয়া সে বসে রইল সেখানে। পিছনে তাকিয়ে একবার দেখল, আজ সকালে হইচই করে সম্পূর্ণ সাজিয়ে রাখা রুমটার কি বিভৎস অবস্থা। বেলুনগুলো পেটে নিচে পড়ে আছে, কেকটাও ছড়ানো ছিটানো। মুহূর্তে দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। রোজে ম্যানেজারকে তাড়া দিয়ে বলল, কোথায় আপনাদের মালিক, কোথায়? সে এখনো আসছে না কেন? পুলিশের আসতে এতক্ষণ লাগে? ম্যানেজার ফোন করছে বারবার, তবু ধরার কোনো নামই নিচ্ছে না। এক পর্যায়ে রোজিকে বুঝিয়ে কল করলো শেষবারের মতো। শেষ মুহূর্তে রেস্টুরেন্টের মালিক কল ধরে চেঁচিয়ে উঠে বলল, কি হয়েছে কি? দেখছো না কল ধরছে না? তবু কেন কল করছ? জরুরি মিটিংয়ে আছি, রাখো। ম্যানেজার তড়িঘড়ি করে বলল, কিন্তু স্যার আপনার না পুলিশ নিয়ে আসার কথা ছিল? হ্যাঁ তো, চাকরি ছাড়া হতে চাও? স্বয়ং এমপি আমাকে একটু আগে কল করেছিল, বলিও যাতে পুলিশ নিয়ে না যাই, তাহলে আমার ব্যবসা তিনি শেষ করে দিবেন। আমার একমাত্র অবলম্বন হলো এই ব্যবসা। এখন সামান্য একটা উটকে ঝামেলার জন্য ব্যবসা শেষ করে নিঃস্ব হব নাকি? এখন তুমিই বলো, এমপির উপর কথা বলতে পারেই? তাছাড়া ক্ষতিপূরণ তিনি দিয়ে দিবেন বলেছেন। কিন্তু স্যার, একটি মেয়েকেও জোর করে তুলে নিয়ে গেছে, তার বন্ধুরা এখনও অপেক্ষা করছে। এত শেয়ানাগিরি করতে হবে না তোমাকে, তাদের ধমকে তাড়িয়ে দাও, নয়তো ফেসে যাব। যা ইচ্ছে হোক, রেস্টুরেন্ট থেকে বের করো, ফোন রাখো। অমনি ফোনটা রেখে দিলেন। ম্যানেজার কান থেকে ফোন সরিয়ে সামনের গ্লাসের ভিতর তাকালেন। মেয়ে দুটোর মুখ কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে। তার ভীষণ মায়া হলো। মালিককে বলতে ইচ্ছে করলো, আপনার চাকরি আপনিই করুন। এভাবে অন্যায় দেখেও যদি চুপ করে থাকেন, তাহলে দেশ একদিন রসাতলে চলে যাবে। শুধুমাত্র টাকা আছে বলে তারা সবসময় পার পেয়ে যাবে। কিন্তু আর কিছুই বলা হলো না। মনের কথা মনেই রয়ে গেল। কারণ বাসায় তার বৃদ্ধ মা বাবা, ছোট ভাই আর ছোট বোন। গরিবের ভরা সংসারের হাল একমাত্র তাকেই নিতে হচ্ছে। এছাড়া সে আর কোনো উপায় নেই, না খেয়ে থাকতে হবে। সে সায়রার সামনে গিয়ে থমথমে গলায় বলল, পুলিশ আসবে না, আপনারও বরং চলে যান। সায়রা চোখ মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো ম্যানেজারের দিকে। তার কর্ণেদয়ে কি কথা পৌঁছালো? সেটা কি আসলেই সত্যি? সে তৎক্ষণাৎ উঠে উচ্চস্বরে বলল, কি আসবে না মানে কি? কেন আসবে না? এত বড় ঘটনা ঘটে গেল তবু পুলিশ আসবে না? এ কথা আমরা মানি না। পুলিশকে আজ আসতেই হবে। রেস্টুরেন্টে তখন মানুষই ছিল না। ম্যানেজার হতাশ গলায় বলল, এই দেশে টাকার পাওয়ারে মনের জোর বাড়ে। পুলিশকে না করে দিয়েছে এমপি সাহেব, তাই ওনারা ফিরে গেছে। তাদের ইচ্ছে নেই অযথা ঝামেলা করার। সময়ের মূল্য আছে ওনাদের কাছে। এবার তেতে উঠল সায়রা। রাগে গজগজ করতে করতে বলল, মানে এমপি পর্যন্ত খবর চলে গেছে? তবে বেশ, আমার মামাও পুলিশ। এবার আমি নিজে কেসের জন্য লড়ব। সিরাতকে অপহরণ করা আর নির্দোষ হয়েও আবরান জয়কে আঘাত করা, এসবের শেষ আমি দেখে ছাড়ব। কথা শেষে রাগে হাত মুষ্টিবদ্ধ করল। তৎক্ষণাৎ কবির ভিতরে প্রবেশ করে কোনো বনিতা ছাড়াই ম্যানেজারকে বলল,
ওয়েটার কোথায়? জলদি 15 প্যাকেট কাচ্চি বিরিয়ানি আর ঠান্ডা দিন। সায়রা চট করে পিছন ঘুরে তাকায়। কবিরকে এভাবে দেখে ভরসা খুঁজে পায় সে। এ কথা কেন আগে মনে পড়ল না? কবিরই তো প্রায় প্রমুখকে খবর দিতে। আর একবার যদি তার কানে যায়, পৃথিবী তছনছ করে হলো সিরাতকে উদ্ধার করবে। এটুকু বিশ্বাস সায়রা পাচ্ছে। কেন জানি আজ ইচ্ছে করছে একবার বিশ্বাস করেই দেখতে। মন বলছে প্রমুখের মনে সিরাতের জন্য ভালোবাসা হয়েছে, না হলে কেন একটি সাধারণ মেয়েকে বিয়ে করলো, যার জন্য কিনা হাজার হাজার মেয়ে লাইন ধরে বসে আছে। নিশ্চয়ই ভালোবাসা আছে বলেই বিয়ে করেছে। সে সময় নষ্ট করলো না, কবিরের দিকে তাকিয়ে ভাবতে থাকলো এই একটা সুযোগ। কবিরের কথায় ম্যানেজার ফিরে গেল খাবারের জন্য। কবির কপাল কুঁচকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এ কি অবস্থা এখানকার? পরিপাটি রেস্টুরেন্টের এই হাল কেন? মনে ভয় জেঁকে ধরল। যদি খাবার আজ ভালো না হয় তখন যে কি উপায় হবে। সামনে দুটি মেয়েকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে গলা খাঁকড়ি দিয়ে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসো কেন? তৎক্ষণাতে লাজ লজ্জা বলে পূর্ণ দৃষ্টিতে তাকালো সায়রার দিকে। কারণ তার বউয়ের জোরালোভাবে নিষেধ ছিল। মনের ভুলও যেন কোনো পরনারীর দিকে তাকানো যাবে না, নয়তো বাসায় আসা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু লাল শাড়ি পরনের মেয়ের চোখ মুখ লাল দেখে কপালে ভাঁজ ফেলল। মেয়েটি এভাবে কাঁদছে কেন? তবে কি এখানে কিছু হয়েছে? সে ভাবনার মাঝে সায়রা হঠাৎ চিৎকার করে বলে উঠল, প্রমুখ স্যার কোথায়? আপনি কি জানেন? দ্রুত ওনাকে খবর দিন, সিরাতকে কিডন্যাপ করে নিয়ে গেছে সাফওয়ান। কবির হতবুদ্ধি হয়ে গেল। এ মেয়ে কি বলল? তাই সে বলল কিডন্যাপ করেছে মানে? কাকে? সায়রা যেন বিশাল অন্ধকার রুমে এক টুকরো আশার আলো দেখতে পেল। সে নিশ্চিত সিরাতের কথা শুনলে প্রমুখ আর বসে থাকবে না। তখন দুজনে মিলে উচিত শিক্ষা দিবে। সে কবিরের হাত জাকিয়ে উত্তেজিত হয়ে বলল, প্রমুখের বউ সিরাত, আপনি জানেন না তাদের বিয়ের কথা? জানি তো, কিন্তু ভাবি এখানে আসবে কি করে? সে তো ভার্সিটিতে। কি আবল তাবল বকছেন? সায়রা কেঁদে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতেই কবির উচ্চস্বরে বলল, কি? সিরাতকে কিডন্যাপ করেছে? আই মিন ভাবিকে? কার এত বড় সাহস স্যারের আমানতে হাত দেয়? কিছু করুন প্লিজ, সিরাতকে বাঁচান। সায়রা হাত জোর করে কবিরকে বলে চেয়ারে বসে কেঁদে উঠল। কবির আর সময় নষ্ট করলো না, তৎক্ষণাৎই প্রমুখকে কল করলো। প্রমুখ ফোন তুলে বলল, কিরে কবির, আর কতক্ষণ? নাকি পালিয়ে বাড়ি চলে গেছিস? স্যার, ভাবিকে জোর করে তুলে নিয়ে গেছে স্যার। আপনি জলদি হাবিব ভাইয়ের রেস্টুরেন্টে চলে আসুন। সময় নষ্ট করবেন না, বেশি সময় আমাদের হাতে নেই। প্রমুখ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হুনকা ছেড়ে বলল, কবির, সিরাতকে নিয়ে মজা করলে খুন করে ফেলবো তোকে। সত্যি বলছি স্যার, আপনি এসেই দেখুন না এখানে। প্রমুখ রক্তলাল হয়ে রায়হানকে ডাকলো। গাড়ি স্টার্ট দিতে বলতেই রায়হান মনে প্রশ্ন রেখে গাড়ি বের করে। প্রমুখ সময় নষ্ট না করে উঠে বসলো। রাগে তার সারা দেহ জ্বলছে। কবির তাকে মিথ্যে বলল নাকি? কিন্তু কেনই বা বলবে? কে তুলে নিল সিরাতকে? সকালেই না সেজেগুজে ভার্সিটিতে গেল। তবে কি সিরাতের মনে অন্য কোনো পরিকল্পনা ছিল? না, এসব ভেবে মেজাজ গরম হয়ে যায়। তার শরীর থেকেও ঘাম ঝরা শুরু করে। দু হাতে একটানে গায়ের কোট খুলে ফেলল। রায়হানকে বলে, স্পিড বাড়া রায়হান, 2 মিনিটে পৌঁছা। রায়হান জি বলে স্পিড বাড়িয়ে দিল। মিনিটের মধ্যে তারা রেস্টুরেন্টের সামনে আসে। কবির তাদের দেখে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ওই সাফওয়ান কুত্তা বাচ্চা এখান থেকে ভাবিকে তুলে নিয়ে গেছে। সায়রা প্রমুখের সামনে এসে ফুফিয়ে বলে উঠল, বিশ্বাস করুন, আমরা জানতামও না এখানেও আসবে। সিরাতকে আমি কেন যে আনতে গেলাম, এ অবস্থার জন্য আমিই দায়ী। প্রমুখ রাগে দাঁতে দাঁত চেপে বলল, কখন এসব হয়েছে? জানো কিছু? কোন অধিকারে আমাকে না জানিয়ে সিরাতকে এখানে নিয়ে এসেছ? সায়রা ভয়ে মাথা নাড়িয়ে কান্না নিবারণ করল। প্রমুখ হঠাৎ করে গাড়িতে জোরে ঘুষি মেরেই বলল, একদম ছাড়ব না সিরাত, তুমি আমাকে ধোকা দিয়েছ। আমার কথার হেরফের একদমই সহ্য করব না আমি। এর জন্য তোমাকে প্রস্তাতে হবে। একবার শুধু খুঁজে পাই, তারপর আমার এই রূপটাও তুমি দেখে নিবে। এরপর কবিরকে গাড়িতে উঠতে বলে সে উঠল। সায়রা আর রোজিও তখন নিশ্চিন্ত হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিজেকে বোঝালো প্রমুখ থাকলে সিরাতের আর কিচ্ছু হবে না, সে কখনো হতেই দিবে না। প্রমুখ থরথর করে কেঁপে ওঠা হাতে ফোন করলো তার দলের সবাইকে। সিরাতের নিখোঁজ হওয়ার খবর শুনে তারা সবাই বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। মাওনা থানার অফিসার অমত করতে প্রমুখ তাকে হুমকি দেয়, যদি সিরাতকে না পাওয়া যায় তবে সব লন্ডভন্ড করে ফেলবে সে, চাকরি আউট করে রাস্তায় বসাবে। এমপির খাওয়া নেই এখানে। তখনই ভয়ে পুলিশরাও বেরিয়ে পড়ল, কারণ তারা জানে প্রমুখ কখনো কারো কথাই শোনে না। গাড়িতে অস্থির হয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো সব জায়গায়। যদি সিরাতের মত থাকে এই নিখোঁজ হওয়ায় তবে উচিত শিক্ষা দিবে। কবির ভয়ে ভয়ে সায়রার থেকে শোনা সকল ঘটনাই বিস্তারিত জানায়। প্রমুখের তখন আগের থেকে যাওয়া রাগ মাথা ছাড়া দিয়ে উঠল। তার মানে সিরাতের কোনো দোষ নেই। মুহূর্তে ফুসফুস করে উঠল। মাওনা শহর পুরোটাই ঘিরে দৌড়ল প্রমুখের দল।
অথচ তার আগে সিরাতকে নিয়ে সাফওয়ান ঢাকায় পাড়ি জমিয়েছে। বুদ্ধি ছিল বলে বাঘের মুখ থেকে খাবার জোর করে কেড়ে এনেছে। লড়াই এবার হবে সমানে সমানে। সিরাত তার ছিল, সে আগে তাকে ভালোবেসেছে, অথচ ওই প্রমুখ মাঝখানে এসে এক প্রকার ছিনিয়ে নিয়ে গেছে। এবার কোনো মতে সিরাতকে যেতে দিবে না। তাই তো সে কোনো প্রকার রিস্ক নিতে চায়নি, কিন্তু মনে কু ডেকে জানান দিয়েছে এত সহজে সিরাতকে প্রমুখ ছাড়বে না। তাই তো সব দ্রুত সম্ভব গাড়ি নিয়ে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে বসে আজ রাতে প্ল্যান করবে পরবর্তীতে কি করা যায়। প্রমুখ আশেপাশে সকল রাস্তা দিয়েও যখন পেল না, তখন কণ্ঠে তীব্র ক্ষুব্ধ হয়ে বলল, সাফওয়ানের বাচ্চা, খুব বড় ভুল করলি আমার জিনিসে হাত দিয়ে। ট্রাস্ট মি, ওই হাত আমি গুলি করে ঝাঁঝরা করে দিব। তুই এখনো পিছু ছাড়িসনি সিরাতের? একদমে কথা বলেই একটু থামল। ঘন ঘন শ্বাস ফেলে উচ্চস্বরে বলল, সিরাতের কিছু হলে আমি ছাড়ব না তোকে। আর তো 14 গোষ্ঠী কেউ। এই খেলায় শুধু তুই নয়, আমি প্রতিজ্ঞা করলাম তোর বংশকেও নির্বংশ করে ছাড়ব। তখন টের পাবি নিজের জিনিস হারালে কেমন লাগে। খুব দ্রুতই দেখা হবে। পৃথিবীর সর্বশেষ জায়গায় লুকিয়ে থাকলেও সিরাতকে আমি খুঁজে বের করবই, সেটা কালকের মধ্যেই, এই প্রমুখ চৌধুরী কসম করল। সিরাত চোখ খোলো, আমরা এসে পড়েছি। রাত এখন আনুমানিক 4টা। মাওনা থেকে চট্টগ্রামের দূরত্ব কম নয়। সেই দুপুরের আগে রওনা দিয়েছিল সিরাতকে নিয়ে। তার মধ্যে ঢাকা শহরে প্রচুর জ্যাম। গাড়ি 2 মিনিট এগিয়ে গেলে 10 মিনিট বসে থাকতে হয়। রাস্তায় যদিও সিরাতকে একবার খাওয়ার জন্য নামতে বলেছিল, কিন্তু সিরাত গাড়ি থেকে ভালোভাবে নামলো। তারপর হঠাৎ এক দৌড়ে রাস্তা মাঝে চলে যায়। চিল্লিয়ে বলে উঠল, আমাকে কেউ হেল্প করুন প্লিজ, এই লোকটা জোর করে তুলে নিয়ে যাচ্ছে। কথা বলে দুর্বল পায়ে বেশি দূর যেতে পারল না। তার আগে সাফওয়ান রাগে সিরাতকে বাহু শক্ত করে ধরে টেনে গাড়িতে উঠায়। ভাগ্যিস বেশি দূর যেতে পারেনি। দরজা এক ধাক্কায় শব্দ করে লাগিয়ে গাড়িতে বসে সিরাতের 2 গাল চেপে ধরে রাগান্বিত গলায় বলল, পালাতে চাইছ? কার কাছে যাবে? ওই প্রমুখের কাছে? কয়েকদিন আগেই তো 2 চোখে দেখতে পারতে না, হঠাৎ কি এমন হলো? তার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। আর আমি যে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসলো, তাকে শুধু অবহেলাই করে গেলে। ঠিক আছে, আমিও দেখতে চাই প্রমুখ শহরের বাচ্চা কিভাবে আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে যায়। সিরাত চোখ খিসে হু হু করে কেঁদে উঠল। সাফওয়ান তারপর থেকে এক বসায় গাড়ি চালিয়েই যাচ্ছে। সিরাতের কর্মকাণ্ডে সে স্তব্ধ। কত সাহস, সুযোগ পেয়ে দৌড়ে পালাতে চাই, অথচ এটা বোঝে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। শত চেষ্টা করলেও পালাতে পারবে না। অথচ মাঝখান থেকে তাদের আজ সারাদিন খাওয়াও হলো না। সিরাত সারা পথ চোখ বন্ধ করে ডুকরে কেঁদেই গেছে। বারবার ইচ্ছে করছে ওই অসভ্যকে গাড়ি থেকে ফেলে দিতে। প্রচণ্ড খিদে পাওয়ায় শরীর হয়ে গেছে দুর্বল। নিস্তেজ দেহটা কোনো রকমের সিটে বর রেখে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান তার বাবার বাংলো বাড়ির গেটের কাছে গাড়ি থামায়। এই তো ঘণ্টা বাদে ফজরের আজান দেবে। সিরাত কেঁদে কেটে ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। সারা রাস্তা সাফওয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। অবশ্য অচেতন হয়ে যাওয়ায় মাথায় বাড়ি খেতে হয়েছিল। তাই সেজন্যে সাফওয়ান তার কোমরে হাত রেখে টেনে নিয়ে আসে নিকটে। সাফওয়ান গাড়ি থেকে নেমে বাহিরে দেখল এই বাসার বিশ্বস্ত দারোয়ান জলিল চাচা ঘুমিয়ে আছে। সে তাকে ডেকে তুলতে চাবি দিয়ে দিল, কারণ সাফওয়ান আসবে জানা ছিল তার। বড়বাবু আগে ফোন করে বলেছিল। সাফওয়ান গাড়ি বাংলোর ভিতরে পার্কিং করে সিরাতকে ডাকলো। সিরাত ক্লান্ত দেহ নিয়ে একটু নড়াচড়া করলো না। সাফওয়ান জোরে জোরে 2বার ডেকেও যখন কোনো রেসপন্স পেল না, উষ্ঠ বাঁকিয়ে হেসে ঝট করে কোলে তুলে নিল। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তাকালো সিরাতের ঘুমন্ত মায়াবী মুখের দিকে। মনে সেই বহু বছর আগের মতোই দোলা দিল। আত্মা ঠান্ডা হলো। মনে হলো এই মানুষটা শুধুই তার। মায়া মায়া মুখের অধিকারী সিরাত শুধু সাফওয়ানের। আজ এবং এই মুহূর্ত থেকে মাঝ সময়ে ওই প্রমুখ কাটা হয়ে এসেছিল। এবার পথ পরিষ্কার, দুজনের এক হওয়ার সময়। তবে যদিও আবার মধ্যে আসে, এবার সে বসে থাকবে না, লড়াই করবে। কিন্তু মনে তো হয় না প্রমুখ সিরাতের জন্য সময় নষ্ট করবে। তৎক্ষণাৎ সাফওয়ানের দুরু দুরু বুক জানান দিল, এ মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, প্রমুখের বউ সিরাত। মুহূর্তে অস্থির হয়ে উঠল সে। দারোয়ান আগে একটি কক্ষ গুছিয়ে পরিষ্কার করে রেখেছিল। সাফওয়ান বেটে শুইয়ে দিল আলগোসে। তবে সে এক কিঞ্চিত পরিমাণও সিরাতের মুখের কাছ থেকে সরল না। সাফওয়ানের উত্তপ্ত নিঃশ্বাস উপসে পড়ছে সিরাতের মুখে। সাফওয়ান হাত বাড়িয়ে ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। নরম গালে স্লাইড করতে করতে হঠাৎই নজর পেল সিরাতের নরম গলায়। ওই যে প্রমুখ বলেছিল গলার কালচে দাগটা তার উন্মাদ হয়ে আদর করার ফল। সে রাগের দাঁতে দাঁত চাপে। ওড়না দুপাশে সকালে পড়েছিল সিরাত, কিন্তু এই আকস্মিক ঘটনায় ওড়না পড়ে আছে গাড়িতেই। নিজের জীবনে বাঁচানো গেল না, সেখানে ওড়না কিসের কি? তখনই সাফওয়ানের বিশুদ্ধ নজর পর্শা গলা থেকে একটু নিচের দিকে গেল।
তৎক্ষণাৎ সারা অঙ্গ কেঁপে ওঠে। মুহূর্তে চোখ দুটো বুজে নিজেকে দ্বাতস্থ করে পেট তাকায় সিরাতের মুখের দিকে। উঠে দাঁড়িয়ে বাম হাত কোমরে এবং ডান হাতে তর্জনী আঙ্গুল কপালে চেপে রেখে বিড়বিড় করে বলল, আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপর সবই তোর। ওর মনও জয় করবি, দেহের মাঝে সুখও খুঁজে পাবি। সিরাত সম্পূর্ণভাবে আস্তর। একবার বিয়ে হয়ে গেলে তাকে স্পর্শ করতে দুইবারও ভাবতে হবে না। দরকার পড়লে জোর করে আজ রাতে বাসর হবে। ইটস মাই চ্যালেঞ্জ মিস্টার প্রমুখ। বুকের পাটা থাকলে আমার কাছ থেকে নিয়ে দেখা। তৎক্ষণাৎই সিরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে হাঁটু গেড়ে বসল। সিরাতের ডান হাতে ওর বাম হাত গুজে গাঢ় চুম্বন করে নরম স্বরে বলে, তুমি কেন বুঝলে না? আমি তোমায় ভালোবাসি। এই পৃথিবীর সবাই বুঝলো, শুধু তুমি ছাড়া। তুমি দেখে নিও, প্রমুখ ফিরেও তাকাবে না। তোমাকে খোঁজা তো দূর, তার কাছে মেয়েরা খেলনার পুতুল। ইচ্ছে মতোই নাচায়, যেমন তোমার কথাও ভুলে যাবে। হয়তো কয়েকদিন কষ্ট হবে তোমার, তারপর আমার আদরে সারাক্ষণ সাফওয়ানের নামই গাইবে। একদিন তুমি নিজেই বলবে আজকের জন্য তুমি আমার কাছে ঋণী। সাফওয়ান আর কোনো দেরি করলো না। সিরাতকে রেখে পাশের সোফায় ঘুমিয়ে গেল। সারা রাস্তা একটানা বসে থেকে রাতেও ঘুম না আসলে এক বিন্দু ঘুমাতে পারেনি। সেই জন্যই কাপড় চেঞ্জ না করে এলোমেলো হয়ে কোনো রকমে শুয়ে পড়ে। স্যার, সকাল হয়ে আসলো, ঘুমাবেন না? কবির অসহায় কণ্ঠে বলল। প্রমুখ কপাল চেপে ধরে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। তার চোখ দুটো রাগের কারণে লাল হয়ে আছে। সে কবিরের কথার কোনো জবাব না দিয়ে একবার বাহিরের দিকে তাকালো। ভোর হয়েছে একটু আগেই, সম্ভবত সকাল 7টা বাজবে এখন। কাল থেকে চিন্তায় এক বিন্দু ঘুম আসেনি চোখে। মনে সংশয় আর ভয়। সিরাত ঠিক আছে তো? কোথায় সে? সারা রাত পুরো মাওনাও খুঁজে পাওয়া গেল না। ঠিক তখন থেকে আনসান মনে বড্ড অস্থিরতা অনুভব করছে প্রমুখ। কেন এমন লাগছে? মেয়েটিকে তো সে ভালোবাসে না, বরং জোর করেই বিয়ে করেছিল। সিরাত যখন কোনো কিছুতে না করতো সে কাজই প্রমুখ ইচ্ছে করে করত। রুমে সিগারেট খাওয়া নিয়েও কম কথা শোনায়নি সিরাত। প্রতিবারই আরও রাগিয়ে দেওয়ার জন্যই প্রমুখ সিরাতের মুখের কাছে দুয়া উড়িয়ে শব্দ করে হাসত। কেমন যেন চোখ লাল করে তাকিয়ে থাকতো। আজ চোখের পাতা সব বেসে আসছে। হাসলে মনে হতো প্রজাতি উঠছে। কি সুন্দর গোলগাল মুখ, তাকালে রেগে থাকা যায় না। তার চোখ রাঙানি, চিল্লিয়ে কথা বলা, লজ্জা লজ্জা মুখ সব যেন অনুভব করছে। উফ, এ মেয়ে আগে কাছে থেকে জ্বালাতো, এখন দূরে থেকেও জ্বালাচ্ছে। এক রাতে প্রমুখ চৌধুরীকে পাগল বানিয়ে ছাড়লো। কিন্তু সে কেন এসব ভাবছে? তবে কি মায়ায় পড়ে গেছে? প্রমুখ তখনই শাসিয়ে নেয় নিজেকে। না, মায়া জন্মানো যাবে না। তবে মেয়েটি কি অবস্থায় আছে এখন? সাফওয়ান উল্টাপাল্টা কিছু করেনি তো? মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, কোথায় তুমি সিরাত? পাচ্ছি না কেন? কবির সারা রাত তার সাথে গাড়িতে ছিল। সারাক্ষণ ড্রাইভিং করে কোমর ব্যথা হয়ে গেছে। সে কাসুমাসু করে বলল, সারা রাত জেগেছেন? আমরা তো চেষ্টা করছি স্যার। দেশের যে কোনো প্রান্তেই থাকুক, বাবিকে পাওয়া যাবে। সব জায়গায় আপনার লোক ছড়িয়ে পড়েছে। প্রমুখ বড় করে নিঃশ্বাস ফেলেই বলল, কবির, আজ প্রথমবারের মতো আমার কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস না নিতে পেরে রুগীরা যেমন ইনহেলারের জন্য মরণ দশায় চলে যায়, ঠিক তেমনি হয়েছে আমার অবস্থা। এরকম করুণ দশা মেনে নিতে পারছি না কোনোভাবে। মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর ইনহেলারের জন্য আমার সিরাতকে প্রয়োজন। নিজেকে ভালো রাখার জন্য হলেও তাকে বড্ড প্রয়োজন। তাকে পেলে আমি সুস্থ হয়ে যাব। কবির মনে মনে অনেক কষ্ট পেল। সাফওয়ানকে গালি দিল শখানেক। সিরাতের জন্য প্রমুখ এমন অবস্থা দেখতে পারছে না সে। কাল থেকে লোকটা এমন উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। কেউ ফোন করলেই বলছে সিরাতকে আমার চাই। কালকের মধ্যে যত টাকা লাগে আমি দিব, তবু ওর খোঁজ আমার লাগবে। আবার কখনো কবিরকে অসহায় কণ্ঠে বারবার বলছে, কবির, সিরাত কি আর কখনো আমার কাছে আসবে না? না, তাকে ফিরতেই হবে, না হলে মেরে ফেলবো। আমাকে মেরে ফেলে পালিয়ে যেতে পারো না সিরাত? কবির চুপ করেই শুনছে। কখনো এই মানুষটাকে ভেঙে পড়তে দেখেনি। আর বাচ্চামো, সে তো কামিনকালেও নয়। আজ পদে পদে সে অবাক হচ্ছে প্রমুখের আচরণে। প্রমুখকে বুঝিয়ে বাইরের রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে গেল। প্রমুখ থুতনিতে হাত বাজ করে টেবিলে ভর রেখে থম মেরে বসে আছে। কবির প্লেট বাড়িয়ে বলল, স্যার, পেটে খিদে থাকলে মাথাও কাজ করা বন্ধ করে দেয়। আপনি প্লিজ খেয়ে নিন, তারপর আমরা অন্য জায়গায় করব, অন্য প্ল্যান করব। সিরাত ঠিক আছে তো? ওর কি একটু আমার কথা মনে পড়ছে না? নাকি প্রাক্তন প্রেমিকে পেয়ে আমায় ভুলেই গেছে? মুহূর্তে রাগ তরতর করে বেড়ে গেল। সামনের টেবিলে সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি মেরে হুঙ্কা ছেড়ে বলল, না সিরাত, তুমি এমনটা নাও। আমাকে এত সহজে বলতে পারো না। আমার দেওয়া কঠিন শাস্তি ভোগ করার জন্য হলেও তোমায় ফিরতে হবে। কবির দ্রুত উঠে প্রমুখকে আগলে ধরেই বলল, অবশ্যই, প্লিজ সিন ক্রিয়েট করবেন না স্যার, এখানে অনেক মানুষ। শান্ত হয়ে বসুন, মাথাটা ঠান্ডা করুন। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে নিজেকে দাতস্থ করেই বলল,
আমার কিচ্ছু ভালো লাগছে না কবির, তুই খা। আমার যেতে হবে, সিরাতকে খুঁজতে হবে। এভাবে চুপ করে কাপুরুষের মতো বসে থাকতে পারি না। আমার বউকে অন্য কেউ ছিনিয়ে নিবে আর আমি আরামে বসে বসে বাদ গিলবো। সিরাত আমায় ক্ষমা করবে তো? তখন আঙ্গুল তুলে বলবে আপনি একটা কাপুরুষ। তৎক্ষণাৎ কেউ কবিরকে ঠেলে নিজে ছাড়িয়ে হনহন করে বেরিয়ে যায়। কবির হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে যায়। এটা কি হলো? স্যার কি শোকের কারণে পাগল হয়ে গেছে? আহারে, সে দ্রুত বিল মিটিয়ে স্যার স্যার বলে দৌড়ে গাড়িতে উঠল। প্রমো একের পর একজনকে কল করে বলল, কোনো খবর পেয়েছিস? সবার হোয়াটসঅ্যাপে সিরাতের ছবি পাঠিয়ে দিয়েছি। না স্যার, ঢাকার ভিতরে আমরা সকলেই এসেছি। এত বড় শহরে কোথায় পাবো তাকে? 2-3 দিন সময় তো লাগবেই। স্টুপিড, কোথায় পাবি মানে? আর 2-3 দিন মানে কি? এতদিন? আমি কিচ্ছু শুনতে চাই না। ইঁদুরের গর্তে লুকিয়ে রাখলেও তোদের কালকের মধ্যেই পারতে হবে, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। সিরাতের কিছু হলে একটাকেও বাঁচাবো না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্যার। কোনো ইনফরমেশন, লোকেশন অথবা গাড়ির নাম্বারও তো জানেন না। প্রমুখ রেগে ফোন ছুঁড়ে মারল গাড়ির ভিতর। কবির ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। এমন ভয়ঙ্কর রূপ সবসময় দেখা যায় না। হঠাৎ করে যখন বড় কিছু ঘটে ঠিক তখনই দেখা যায়। আজ নিজের প্রিয় অর্ধাঙ্গিনীকে না পাওয়ার কষ্টে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে। কী করবে মস্তিষ্ক চিনতেই যেন অফ করে দিয়েছে। তাই আজ এমন আচরণ করছে নিজের অজান্তেই। কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। প্রমুখ হাত মুষ্টিবদ্ধ করেই বিড়বিড় করল, মায়ায় বাড়িয়েই সবাই কেন পালিয়ে যায়? ছোটবেলায় মা বাবা, এখন তুমি হারিয়ে গেলে কেন সিরাত? কেন সবাই আমাকে কষ্ট দেয়? সবাই বুঝি প্ল্যান করেই এসব করো? আর কত শক্ত পাথর হতে বলো আমায়? রোদের তীব্র ঝাঁজ সিরাতের সারা মুখে ছড়িয়ে পড়েছে। সে সমস্ত দেহের ব্যথায় মুখটা কুঁচকে নিল। কাল জোর জবরদস্তি করায় সাপওয়ানের টানাটানিতে ব্যথা হয়ে গেছে দেহখানা। চোখ খিসে হাতে বর করে বসলো বিছানায়। পিটপিট করে তাকাতে কপাল কুঁচকে গেল তার। এটা কোনো জায়গায় এনেছে সাপওয়ান? কখনো তো সে দেখেনি। মুহূর্তে চারপাশে ভালো করে লক্ষ্য করতেই চোখে অশ্রু টলমল করলো। হাঁটু মুড়িয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। রুমের জানালা বন্ধ থাকলেও সূর্যের তেজস্টক রোশনি চোখে মুখে পড়ল সিরাতের। কিছুক্ষণ কেঁদে সে একাই চুপ হয়ে গেল। কান্না করেই বা কী হবে? কে বাঁচাবে তাকে? প্রমুখ কি আদৌ তার কথা ভাবছে, নাকি মাথার উপর থেকে বোঝা নেমে গেছে বলে খুশি হয়ে গেছে? তৎক্ষণাৎই সিরাত ডুকরে কেঁদে উঠে বলে, আপনি আসছেন না কেন? তবে কেন জোর করে বিয়ে করলেন? আমার নামের পাশে বিবাহিত নামক দেওয়াল জোড়ে কেন দিলেন? তাহলে কেন আমাকে ফিরিয়ে নিতে আসছেন না? ওই খারাপ লোকটা থেকে নিয়ে যাচ্ছেন না কেন? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। সিরাত ঠোঁট কামড়ে কান্না নিবারণ করল। ঠিক তখনই সাফওয়ান হাসি মুখে রুমে প্রবেশ করে হাতে খাবারের প্লেট নিয়ে। সিরাত উঠে পড়া ঠোঁট কামড়ে হাসল। এগিয়ে গিয়ে টেবিলে প্লেট রাখে। সিরাতের পাশে বসে গলা খাঁকড়ি দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো, কাল থেকে কিচ্ছু খাওনি। সিরাত আর কোনো উত্তর দিল না। সাফওয়ান ফের বলল, উঠছো না কেন? কি বললাম শুনুনি? সিরাত মুহূর্তে রাগান্বিত স্বরে চিৎকার করে ওঠে, না শুনিনি। এই তো লক্ষ্মী মেয়ে, যাও এখন, খেয়ে একটু তরতাজা হোক। আজ দিন পেরিয়ে গেলেই আমাদের বিয়ে। তারপর এটুকু বলেই সাফওয়ান থামল। উষ্ঠ প্রসারিত করে হেসে সিরাতের খুব কাছে গিয়ে পিস করে বলল, তারপর বাসর রাত। আজ রাতে সব অতীত তুমি ভুলে যাবে। আদরের সময় শুধু আমাকেও অনুভব করবে চান। তাই এখন খেয়ে নাও। দেহ দুর্বল থাকলে সামলাতে পারবে না। দেখা গেল চূড়ান্ত মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেললে। তাছাড়া এমন শুকিয়ে যাওয়া মুখ একদমই আমার পছন্দ নয়। আগের মতো তরতাজা সিরাতকে চাই। সাফওয়ানের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি কথায় সিরাতের গা কাটা দিয়ে উঠল। একটি মানুষ এতটা জঘন্য ভাষাও ব্যবহার করতে পারে? তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দুহাতে কান চেপে ধরে চিল্লিয়ে বলল, চুপ, আর একটাও বাজে কথা বলবেন না, নির্লজ্জ ছেলে কথাকার। তুমি তো ভালো হতে দিচ্ছ না। কি করব বলো? চলে যান আমার সামনে থেকে। সাফওয়ান উঠে প্লেট এনে ভাত মাখালো। সিরাতের মুখের সামনে ধরে নরম স্বরে বলল, নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। প্রেস যখন হবে না পণ করেছ, তবে এভাবেই খাও, তারপর না হয় আমার আদর খাবে। সিরাত রাগে সামনে তাকালো। দাঁতে দাঁত শক্ত করে ধরে হাত উঠিয়ে জোরে প্লেটে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তার এখন সারা দেহ যেন ধাউ ধাউ করে চলছে। কই, প্রমুখ তো তার সাথে কখনো এত লেম ভাষা ব্যবহার করেনি। তবে সাফওয়ান কিভাবে পারছে এসব বলতে? লাজ লজ্জা সব ধুইয়ে ফেলেছে নাকি? রাগে ঘন ঘন শ্বাস ফেলে চিৎকার করতেই সাফওয়ান পাশের টেবিলে জোরে লাথি মারল। কাছের টি টেবিলটা নিমিষে ভেঙে যায়। সিরাত স্তব্ধ, থম হয়ে চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সাফওয়ান রাগে গজগজ করতে করতে প্লেট থেকে এক টুকরো কাজ চট করে হাতে নেয়। তৎক্ষণাৎ বিছানায় বসা সিরাতের সম্মুখে এসে খপ করে বাম হাতে সিরাতের
দুই হাত মুঠোয় নিয়ে ডান হাতে কাঁচের টুকরোটা ওর গলা বরাবর ধরে হিসিয়ে বলল, ভালো কথা কানে যায় না না? কতবার করে বললাম খেয়ে নিতে, কথা শুনলি না। তুই কল্পনাও করতে পারবি না আমি কি কি করতে পারি। রাগে মাথায় রক্ত উঠলে খুনও করে ফেলি। শুধু ভাগ্য ভালো তুই আমার ভালোবাসার মানুষ, এজন্য তো সব পাগলামি চোখ বুজে মেনে নিচ্ছি, নয়তো শেয়ানাগিরি একটানে বন্ধ করে দিতাম। চুপচাপ খাবি নাকি? সিরাত ভয়ে গুটিয়ে গেল, থরথর করে কেঁপে উঠল সারা শরীর। সাফন বেশ জোরে গলায় কাছের টুকরো চেপে ধরে আছে। সিরাতের চোখ থেকে পানি পড়ছে অনবরত। নাক টেনে টেনে ভাবছে আর কত মুখোশধারী লোক দেখবে সে। ক্ষণিক পরে সাফন ছেড়ে দিল সিরাতকে। হাতের কাজ এক ঝটকায় দূরে ফেলে দিয়ে সিরাতের বাহু জাকিয়ে বলল, তুই বরং না খেয়ে মরে যা। আজ সারাদিন তুই এ রুমেই বন্দি থাকবি। দেখি কত আর না খেয়ে তুই থাকতে পারিস। চিল্লিয়ে গলা ভেঙে গেলেও কেউ তোকে ভাতও দিবে না। প্রস্তুত হ বিয়ের জন্য। বাই। হনহন করে বেরিয়ে যাওয়ার সময় সামনের গ্লাসটাও দূরে সরে মারল। তারপর সাফন বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে কোথায় যেন চলে যায়। দারোয়ানকে কঠোর গলায় বলল, একটি কাকপক্ষী আসলেও ভিতরে যেতে যেন না দেয়। এদিকে সিরাত দৌড়ে দরজায় অনবরত থাপড় মেরে জোরে জোরে বলতে লাগলো, দরজা খুলে দিন প্লিজ। এমন করছেন কেন আমার সাথে? আমাকে আটকিয়ে রাখলে কী লাভ আপনার? ছেড়ে দিন না আমাকে, আপনার দুটো পায়ে পড়ি। আজ হঠাৎ করেই মাথার উপরের মস্ত বড় আকাশের মন খারাপ। একটানা মৌসুলধারে বৃষ্টি পড়ছে। বিকেলের গোধূলি আলো অদৃশ্য হয়ে প্রকৃতি এখন হয়েছে কুটকুটে কালো। বাহিরে তাকালে মনে হচ্ছে রাত নেমেছে অনেক আগেই। প্রমুখ রেস্টুরেন্টের ভিতরে থাই গ্লাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুহাত বাজ করে থুতনি ঠেকিয়ে কি যেন ভাবছে। সে এখানে এসেছে কিছুক্ষণ আগেই। আজ হুট করে মনে হচ্ছে বৃষ্টি যেমন মধুর ঠিক তেমনি কিছু কিছু সময় মন খারাপেরও কারণ। আজ বড্ড অস্থিরতা এই বুকে। সে অস্থিরতার কারণ বুঝি শুধুই সিরাত। প্রমুখ হাসল মনে মনে। কখনো বৃষ্টির পানি তার সহ্য হতো না। জীবনে কখনো ভিজেছে কিনা তাও তার মনে নেই। তার ভাবনার মাঝেই ম্যানেজার কম্পিউটার প্রমুখের সামনে দিয়ে বলল, কালকে সমস্ত ঘটনা এখানে আছে। ফুটেজ চেক করে ছেলেটির কর্মকাণ্ড দেখুন। প্রমুখ চেতনায় ফিরে কম্পিউটারে জুম করে দেখতে লাগলো। প্রতিটি ঘটনা দেখার সাথে সাথে তার সোয়াল শক্ত হয়ে যায়। কেননা একটি সুস্থ মানুষ অকারণে এভাবে আঘাত করতে পারে না। ছেলেটিকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সিরাতের চুলের মুঠি দূরে টেনে নেওয়া দেখে দাঁতে দাঁত শক্ত করলো সে। গাড়িতে বসানোর পর যখন স্টার্ট দিল তৎক্ষণাৎ আরেকটু জুম করে গাড়ির নম্বর দেখলো। পকেট থেকে ফোন বের করে ঝটপটে ছবি তুলে নিল। এরপর ম্যানেজারকে বলল, থ্যাংক ইউ। কোনো প্রয়োজন হলে আবারও দেখা হবে। যাওয়ার আগে সামান্য টাকা দিতে চাইলে ম্যানেজার সম্পূর্ণ নাকচ করল। মৃদু হেসে বলল, আমি কল্পনাও করিনি আপনার বিবিকে তুলে নিয়ে গেছে। সে যাই হোক, দোয়া করি তাকে খুব শীঘ্রই যেন সুস্থভাবে আপনি ফিরে পান। প্রমুখ মাথা জাগিয়ে দৌড়ে উঠল গাড়িতে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি। একটু মাথায় পানি পড়লে ঠান্ডা জ্বর লেগে যাবে। এই মুহূর্তে কোনোভাবেই বিছানায় পড়া যাবে না। কবির ড্রাইভ করছে। একটু আগেই হঠাৎ প্রমুখ বলল রেস্টুরেন্টে আসছে। মানুষটা তখন থেকে কেমন শান্ত হয়ে গেল। প্রয়োজন ছাড়া যেন কথাই বলছে না। তবে কি তাণ্ডব লীলার পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায় সেও তেমন স্থির হয়ে গেছে? কবির উস্কো খুস্কো করেই বলল, এখন কোথায় যাবেন স্যার? প্রমুখ হোয়াটসঅ্যাপে সবাইকে ছবি পাঠিয়ে দিল। আহাদ রিপ্লাই দেয়, থ্যাংক ইউ স্যার, এবার দ্রুত সন্ধান পেয়ে যাব আশা রাখছি। কবির আবারও জিজ্ঞেস করল, প্রমুখকে? হুঁশ ফিরে প্রমুখ সামনে তাকিয়ে উত্তর দেয়, হসপিটালে। জি, কোথায়? কাল যে মেয়ে তোকে সব ঘটনা বলল ওর কাছে। চুপচাপ এখন হসপিটালে যা। শুনলাম ছেলেটার অবস্থা নাকি শোচনীয়। কবির বুঝতে পারল তাদের দেখতে হসপিটালে যাবে। সে কথা না বাড়িয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। আবরানের কেবিনে সায়রা মলিন মুখে বসে আছে। একটু আগে তার মামাকে কল করেছিল সিরাতের কোনো খবর পাওয়া গেছে কিনা, কিন্তু যখন শুনল পাওয়া যায়নি হতাশ হয়ে আবরানের হাত ধরে বসে আছে। জয়কে ছেড়ে দেওয়া হয়েছে আজ সকালে। তার মাথায় ব্যান্ডেজ। হঠাৎই উটকো ঝামেলায় বেচারা ব্যথা পেল। রুচিসহ তাদেরকে বাসায় পাঠিয়ে দেয় সায়রা। আবরানের মা আর বড় বোন সায়রার সাথেই আছে। প্রমুখ ঠিক তখনই কেবিনে ঢুকে নরম কণ্ঠে বলল, এখন কি অবস্থা? চিকিৎসা ঠিকঠাকভাবে চলছে? সায়রা পেছন ঘুরে প্রমুখের দিকে তাকিয়ে ফুঁস করে নিঃশ্বাস ফেলল। কিঞ্চিত সময় চুপ থেকে বলল, হ্যাঁ। আপনি বলছেন আর চিকিৎসা ঠিকঠাক করবে না? সারাক্ষণ ট্রিটমেন্টই করছে। মাথায় সেলাই দেওয়া হয়েছে, তারা বলল দ্রুতই ঠিক হয়ে যাবে। একটু থেকে ফের প্রমুখের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, সিরাতের কোনো খবর পাওয়া গেছে? কোথায় ও?
আপাতত পাওয়া যায়নি, তবে তুমি যদি হেল্প করো তাহলে আশা রাখছি আজই পাওয়া যাবে। আমি? বলুন কি হেল্প? আমি সব সময় সব সাহায্য করতে রাজি আছি, কিন্তু যদি তা আমার সাধ্যের মধ্যে হয়। প্রমুখ কবিরকে ইশারায় বাহিরে যেতে বলল। সে যেতেই প্রমুখ স্ট্রেট দাঁড়িয়ে বলল, আছে বলেই তো বলছি। সাফওয়ানের নাম্বার দাও, নিশ্চয়ই তোমার কাছে থাকবে। সায়রা হতভম্ব। আসলেই তো তার কাছে সাফওয়ানের নাম্বার ছিল। সে জলদি করে ফার্স্ট থেকে ফোন বের করে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সাফওয়ানের নাম্বার বের করে বলল, এই যে, এটা দিয়ে অনবরত কল করে আমায় বিরক্ত করত। তারপর একদিন রেগে ওকে ব্লক করে দেই। প্রমুখ কপাল কুঁচকে সন্দিহান দৃষ্টিতে সায়রার পানে তাকায়। গম্ভীর কণ্ঠে বলল, বিরক্ত করতো মানে? তোমার বয়ফ্রেন্ড আছে? সায়রা কাসুমাসু করে মাথা চুলকেই উত্তর দেয়, এমা, না না, আপনি ভুল ভাবছেন। সিরাতের খবর নিতেই। যখন আপনি বিয়ে করলেন এরপর থেকেই সাফওয়ান আমাকে টার্গেট করে ওর খবর নেওয়ার জন্য। কিন্তু সিরাতের সাথে তো আমারই যোগাযোগ ছিল না, তাহলে আমি ওকে আর কি খবর দিব? একদিন আন্টির সাথে কথা হলো, বুঝলাম সিরাত সাফওয়ানকে ভালোবাসে না। ওই দিন থেকে বোঝাতে গেলেই সাফওয়ান নানান কথা শোনায় আমাকে। শেষে রেগে আমাকে ব্লক করে দিয়েছিল। তারপর অন্য দুটো নাম্বার থেকেও কল করেছিল, ওইগুলো নেই, ডিলিট করে দিয়েছিলাম। প্রমুখ সোয়াল শক্ত করে সায়রার ফোন থেকে সাফওয়ানের নাম্বার তুলে কল দেয়। মুহূর্তে বুঝতে পারলো নাম্বারটি বন্ধ। তৎক্ষণাৎ তার মাথায় রক্ত উঠে যায়। সায়রা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে প্রমুখের দিকে। সায়রার দিকে মুখ করে চেঁচিয়ে বলল, কী নাম্বার দিলে? যেটা কোনো কাজেরই না, বন্ধই করে রেখেছে, জানোয়ারের বাচ্চা। পর মুহূর্তে নিজেকে সামলে ঠান্ডা মেজাজেই বলল, খুব বুদ্ধিমান, এতক্ষণে হয়তো জেনে গেছে ওদের আমরা খুঁজছি, তাই আগেই ফোনটা অফ করে রেখেছে। কোনো ব্যাপার না, অনেক চালাকি করেছিস, আর নয়। সায়রার মুখটা তখনই যেন মলিন হয়ে যায়। কি বলে প্রমুখকে শান্ত করবে তার কাছে জানা নেই। সায়রা অপরাধীর মতো মাথা নিচু করে রইল। প্রমুখ ভিতরে ভিতরে রাগে থরথর করে কেঁপে ফোনটা পকেটে রেখে বেরিয়ে গেল হসপিটাল থেকে। এদিকে সায়রার কিছু মনে হতেই চোখ দুটি চিকচিক করে ওঠে। তৎক্ষণাৎ জ্বরের বেগে দৌড়ে গেটের কাছে গিয়ে দেখল প্রমুখ গাড়িতে উঠেছে। সে চিৎকার করে উঠল, স্যার, নাম্বার পাওয়া গেছে। প্রমুখ চট করে পিছন ঘুরে তাকাতে সায়রা হাঁপাতে হাঁপাতে বলল, সিরাতের ফোনে থাকতে পারে, কারণ প্রতিদিন একবার হলেও সাফওয়ান ওর ফোনে কল করত। লাস্ট টাইম যখন সিরাত ইগনোর করেছিল তখন সাফওয়ান পাগলের মতো ওকে নাম্বার থেকে কল করতে থাকতো। আমি নিশ্চিত সেখানে যে কোনো একটা নাম্বার পাওয়া যাবে। আপনি প্লিজ যা করার দ্রুত করুন। ওই সাফওয়ানকে দিয়ে এক বিন্দুও কোনো ভরসা নেই, কখন সিরাতের কি ক্ষতি করে বসে। এ তো মাখো মাখো প্রেম ছিল, একবার হাতের কাছে পাই ওর প্রেম আমি বের করছি। কথা বলে গাড়িতে উঠে বসে পড়ল। কবির নির্বিকার হয়েই বলল, এবার কোথায় যাবেন স্যার? তাও বলে দিতে হবে, তাহলে তোকে আমি কেন রেখেছি? প্রমুখ কবিরের কলা চেপে ধরে রক্তচক্ষু হয়ে বলল, আমি এখন শাশুড়ি আম্মার কাছে যাব, জামাই আদর খেতে। মাথায় গেছে? নেক্সট টাইম অযথা বকলে তোর চাকরিতে আসার কোনো দরকারই নেই। কবির হালকা ডোক গিলে জোরপূর্বকই হাসল। প্রমুখ মৃদু ধাক্কা দিয়ে এক ঝটকায় কলা ছেড়ে সিটে হেলান দেয়। কবির চুপচাপ গাড়ি গড়িয়ে রওনা হলো তাইমা খানমের কাছে। সাফওয়ান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কে বলেছিল ওই মেয়েকে হঠাৎ করে তুলে নিয়ে আসতে? এবার প্রমুখকে সামলাতে পারবি? সাফওয়ানের বাবা গর্জে ওঠে ছেলেকে এসব কথা বলল। তিনি একটু আগেই চিন্তায় থাকতে না পেরে চট্টগ্রাম চলে এসেছে। এখানে এসে শুনতে পেল সাফওয়ান আজকে সিরাতকে বিয়ে করবে। তার জন্য কাজের ব্যবস্থা করতে গেছে। মুহূর্তে রাগ বেড়ে গেল তার। অথচ তিনি ইতিমধ্যে জেনেছে প্রমুখের লোক সব জায়গায় সিরাতকে খুঁজছে। তাই তো ছেলেকে বুঝিয়ে বললেন তিনি। এতেই যেন সাফওয়ান রেগে গেল। চোখ লাল করে তাকে উত্তর দিল, যা করছি আমি জেনে শুনেই করছি বাবা। তাছাড়া একদিন না একদিন তো সিরাত আমার হতোই। তুমি বুঝতে পারছো না কেন? সিরাতের ডিভোর্স হয়নি, এ বিয়ে হবে না। সাফওয়ান ব্রু কিঞ্চিত করে বলল, ডিভোর্স কাল হবে। প্রমুখ সকালেই জানতে পারবে সিরাত তাকে ডিভোর্স দিয়েছে। ব্যাস, কাজও শেষ। প্রমুখও তাকে আর খুঁজবে না। তুমি ভুল জানো, ইতিমধ্যে প্রমুখ সব ব্যবস্থা করে ফেলেছে। একবার পেলে মেরেই ফেলবে। এমনিতেই আগের ঘটনার জন্য আমি চিন্তায় আছি, কখন আবার আমাদের অতীত সামনে চলে আসে। তার মধ্যে মাঝখান থেকে তুমি এটা কি করলে? উটকো ঝামেলা পাকালে। এবার কোনোভাবে যদি খেপে যায়, নতুন করে শত্রুতা বাড়ানোর কি দরকার ছিল? একটু থেমে তিনি বড় দম নিয়ে কণ্ঠে খাদে নিয়ে বললেন, শোনো সাফওয়ান,
আজ হোক কাল হোক প্রমুখ কিন্তু এখানে পোষাবেই। তাছাড়া ওই মেয়েকে তুমি ছেড়ে দাও, যেখানে খুশি যাক। দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? আমার একমাত্র ছেলের জন্য বিত্তশালী পরিবারের মেয়ে আনবো, এই মেয়ে মানেই ঝামেলা। সাফওয়ান তেতে ওঠে। সিরাতকে নিয়ে একটাও বাজে কথা বলবে না, বেরিয়ে যাও বলছি। আমার বিত্তশালী মেয়ে লাগবে না, সিরাত হলেই হবে। সাফওয়ান, আমি তোমার বাবা হই, তুমি এই কথা ভুলে যেও না। একটা কথা মনে রেখো, এই মেয়ের জন্যই আমাদের পস্তাতে হবে। একদিন এই মেয়েটাই সব কিছু শেষ করে দিবে, মেয়েটা সব কিছু ধ্বংস করে ফেলবে। অলক্ষী মেয়ে একটা। এতদিনের প্ল্যান সব তোমার ক্ষুদ্র ভুলের জন্য নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু চুপ করে থাকবো না আমি ভুলে যাব তুমি আমার ছেলে। সাফওয়ান অবাক হয়ে তাকালো তার বাবার দিকে, চিৎকার করে বলল, বাবা, এসব বলতে তোমার বুক কাঁপলো না? এরপর লোকটির সামনে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে সাফওয়ান পেয়ে বলল, তবে তাই হোক, আমিও তোমাকে বাবা মানি না। নাও গেট আউট। সাফওয়ানের বাবার আগে গজগজ করতে করতে চলে গেলেন। সাফওয়ান ধপ করে সোফায় বসে পড়ল। দুহাতে মাথা চেপে ধরে ভাবতে লাগলো তার বাবার কথা। তারপর ভাবলো আজ সে যে কোনোভাবেই ডিভোর্স করাবে। কাল বিয়ের ব্যবস্থা। তৎক্ষণাৎ উঠে সিরাতকে আটকে রাখা রুমের কাছে গেল। পকেট থেকে চাবি বের করে তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখল সিরাতের দুর্বল দেহ বিছানায় আষ্টে পিষ্টে লেগে আছে। সম্ভবত ঘুমিয়ে গেছে উপুর হয়েই। সাফওয়ান উষ্ঠ বাঁকিয়ে হেসে এগিয়ে যায়, তাকিয়ে রইল। খানিক সময় বসে থাকার পর মায়া হলো ভীষণ। খাওয়া দাওয়া করা উচিত এখন। সে রুম থেকে বেরিয়ে খাবার নিয়ে আসে। দরজা লাগিয়ে সিরাতের মাথা নাড়িয়ে ডাকলো। কিঞ্চিত সময় পর সিরাত চোখ খুলে সম্মুখে সাফওয়ানকে দেখে ভড়কে যায়। জট করে উঠে বসে বয়ার্ত কণ্ঠে বলল, আবার কেন এসেছেন এখানে? সাফওয়ান খাবার প্লেটের দিকে ইশারা করে হাসল। সিরাত মাথা চেপে ধরে চোখ বন্ধ করে হাসে। সাফওয়ান প্লেট সামনে দিয়ে বলল, এবারেই লাস্টবার, আর কিন্তু বলবো না, খেয়ে নাও। সিরাত চট করেই তাকাই। খিদে পেয়ে তার শরীরে এক বিন্দুও শক্তি নেই, নড়ার তো জোরে নেই। সে খাবারের প্লেট এক প্রকার ছিনিয়ে নিয়ে খাওয়া শুরু করলো। অল্প সময় পরে গলায় ঠেকে পড়ে, মুহূর্তে কেসে ওঠে। সাফওয়ান তৎক্ষণাৎ গ্লাস বাড়িয়ে দেয়। সিরাত এক নিঃশ্বাসে ঢকঢক করে পানিটাও খেয়ে নেয়। খাওয়ার মাঝে সাফওয়ানের দিকে তাকিয়ে হিংস্র হয়ে প্ল্যান করে, এখান থেকে যে করে হোক বেরোতে হবে, তাকে পালাতেই হবে এই শয়তানটার কাছ থেকে। তার জন্য সাফওয়ানের কথা মতো চুপচাপ থাকবে, কোনো প্রকার রাগ করা যাবে না। তারপর খেয়ে আগে শরীর ঠিক করতে হবে। দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না। কলিং বেলের শব্দে তাইমা খানম বিছানা থেকে উঠে। বাহিরে ঠান্ডা আবহাওয়ায় তার চোখ লেগে গিয়েছিল। অনবরত কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। দরজা খুলেই দেখল শান্ত মুখে প্রমুখ দাঁড়িয়ে, পাশেই কবির। তাইমা খানম হেসে কিছু বলতে প্রমুখ তাকে পাশ কাটিয়ে রুমে যায়। সোফায় গায়ে এলিয়ে দিয়ে অল্প ভিজে যাওয়া শার্ট বাম হাতে ঝাড়তে থাকলো। তাইমা এগিয়ে এসে বলল, বৃষ্টিতে ভিজে আসার কি দরকার ছিল? বাসায় সিরাত একা, মেয়েটা বিদ্যুৎ চমকালে ভয় পায়। তাছাড়া বৃষ্টি তার খুবই পছন্দ। প্রমুখ মুহূর্তে তীক্ষ্ণ চোখে তাকালো তাইমার দিকে। সিরাত ভয় পায় শুনে বুকে হঠাৎ সুচ পিতে যাওয়ার মতো অনুভূতি হলো। তবু এসব কথা সম্পূর্ণ সাইডে রেখে নির্বিকার হয়ে পড়ল, ভাত আছে? খুব খিদে পেয়েছে আম্মা। তাইমা খানমের চোখ দুটো ছলছল করে ওঠে। ঠিক কতদিন পর এই ডাকটি শুনল। সিরাতের মুখে কতদিন হলো মা ডাক শুনে না। তিনি দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাত আছে। আচ্ছা, তুমি কি ইলিশ খাও? না, বড় মাছের মধ্যে রুই ছাড়া খেতে পারি না, কাটা বিতে চাই। তাইমা খানম বেশ চিন্তিত হলো। কবিরের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমিও কি খাও না? কবির হাসি মুখে উত্তর দেয়, সমস্যা নেই আন্টি, আমি সবই খাই। তাইমা একগাল হেসে দ্রুত ফ্রিজ থেকে মাংস বের করলো। প্রমুখ তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলল, এত সময় আমার নেই আম্মা, আপনি ডিম ভেজে আনুন। তাইমা কথা শুনল না, তাড়াহুড়ো করে মাংসে মশলা মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল। তার একমাত্র জামাই বিয়ের পর কয়েকবার আসলেও দরজা পর্যন্ত দাঁড়িয়ে চলে গেছে, কখনো এক গ্লাস পানিও খায়নি। আজ নিজ ইচ্ছে খাওয়ার কথা বলেছে, তাহলে সে কিভাবে শুধু ডিম দিয়ে ভাত দিবে? ভাত একটু আগে রান্না করা হয়েছিল রাতের জন্য, সেগুলো বেড়ে দিতে মাংস হয়ে এলো। তারপর কবিরকে বেড়ে দিতেই মাংস নিয়ে আসে। প্রমুখ তখনও নিশ্চুপ হয়ে সোফায় বসে আছে। তাইমা তার সামনে প্লেট বাড়িয়ে দিয়ে বলে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বুড়ি হয়েছি বুঝোই তো, সিরাত বড় হওয়ার পর থেকে আমার ছুটি ছিল, রান্নাঘরে পা দিতেই হতো না, নিজেই গিন্নিদের মতো মজার মজার রান্না করে খাওয়াতো। আর এখন তো কাজের মেয়েটাই করে। অবশ্য বিয়ের পর তোমার শ্বশুর আব্বা আমার হাতে রান্না ছাড়া অন্য কারো রান্নাই খেত না। প্রমুখ তখনই চোখ বুজে নিল, সে আর সহ্য করতে পারছে না। সিরাত কি করছে তখন? মানুষটা তো জানিও না তার নিজের একমাত্র নারী ছেঁড়া দন প্রমুখের কাছে নেই। আচ্ছা, জানলে কি খুব কষ্ট পাবে? এই হাসিটা মিলিয়ে যাবে। কিন্তু প্রমুখের এই মুহূর্তে ইচ্ছে করছে না তাইমার মুখের হাসি কেড়ে নিতে। সে বলল, সিরাত রান্নাও পারে? তাইমা খুশিতে খুব আগ্রহ নিয়ে বলল, সবই পারে। কেন, তোমাকে কখনো রান্না করে খাওয়ায়নি?
কবির তাইমা খানমের কথা শুনে স্তব্ধ। একটি মা তার মেয়ের জন্য কতটা বিচলিত। সে একবার প্রমুখের দিকে আরেকবার তাইমা খানমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রমুখ মাথা নাড়িয়ে বলল, না, বাসায় কাজের মানুষের অভাব নেই। তাইমা খানম হতাশার শ্বাস ফেলে। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎই প্রমুখ তাইমা খানমকে অবাক করে দিয়ে আবদার করেই বলল, আজ নিজ হাতে আমায় খাইয়ে দিবেন মা? তাইমা খানম থমকে যায়, সাথে কবিরও। হতভম্ব দৃষ্টিতে স্যারকে দেখছে সে। এজন্য নতুন প্রমুখ, নয়তো অন্য কেউ। তার মুখে দেওয়া ভাত তৎক্ষণাৎ নিচে পড়ে যায়। তাইমা খানম তখনই আসলে মুখ চেপে কেঁদে উঠে প্রমুখকে আলতো হাতে জড়িয়ে ধরল। ডুকরে কেঁদে কেঁদে বলল, আমার ছেলের কথা কি আমি পেলতে পারি? তোমার এই হতভাগ্য মা অবশ্যই খাইয়ে দিবে। তাইমা ভাতের প্লেট হাতে নিয়ে পরম যত্নে মাখালো। ভাত মুখে দিয়ে প্রমুখ খুব কষ্টে মুখে নেয়। তার চোখ দুটো জ্বালা করছে। কেন করছে? ছোটবেলা মা যেমন খাইয়ে দিত সেই কথা মনে পড়ার জন্য? এত বছর ধরে মনে যে পাথর চেপে ছিল সেই মুহূর্তে কেন সরে যেতে চাইছে? কিসের এত টান? মাতৃত্বের? তাইমা আদর করে করে খাইয়ে দিল, সাথে গল্প করলো সিরাতের কত শত কাহিনী, আরও অনেক কথা। কবির আর খেতে পারল না। যতদিন থেকে মানুষটার সাথে আছে শুধু রাগ তেজ দেখে গেছে। আজ সে নতুন কিছুর সম্মুখীন হলো। স্যারের চোখে মায়া দেখতে পাচ্ছে কিছু না পাওয়ার অভাব, কষ্ট। সে কান্না চেপে না রাখতে পারে, বাহিরে চলে যায়। খাওয়া শেষে বলল, আপনার মাঝেও মা গন্ধ আছে। তাইমা প্লেট রেখে এসে প্রমুখের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার মা বাবা কি বাসাতেই থাকে? প্রমুখ সইতে না পেরে চোখ বন্ধ করে নেয়। তখনই গড়িয়ে পড়ল দুফোঁটা জল। তাইমা খানম অবাকের সুরে প্রমুখের গালে হাত রাখতেই প্রমুখ উত্তর দেয় থমথমে গলায়, অনেক আগেই আমাকে একা ফেলে চলে গেছে। তাইমার মন ব্যথিত হলো, কথা বাড়ালো না। ওড়না নিয়ে প্রমুখের গাল মুছে বসে রইল। প্রমুখ হঠাৎই শুয়ে তাইমার কোলে মাথা রাখল। তাইমা আজ যেন অবাকের উপর অবাক হচ্ছে। এত বড় ছেলে কেমন 5 বছরের বাচ্চাদের মতো কুলছে। মুচকি হেসে হাত বুলিয়ে দেয়। মাঝে মাঝে সিরাতও এমন করত। দুজনই একই মনের মানুষ। একটু ঝুঁকে কপালে চুমু খেতে প্রমুখ দাঁতে দাঁত চেপে বলে, সিরাতের ফোন কোথায় আম্মা? সিরাত নিয়ে যেতে বলেছে। তাইমা খানম হেসে প্রমুখের মাথা আস্তে করে নামিয়ে আসলো। প্রমুখ উঠে বসে অনেক হয়েছে আর নয়। এবার আর তার সাথে যায় না। আবেগ বলতে কিছুই নেই। মনে মনে লজ্জিত হলো। দামড়া হয়ে বাচ্চামো করার মানেই হয় না। সে তৎক্ষণাতে ফোন পকেটে রেখে তাইমা খানমের পায়ে সালাম করে বলল, দোয়া করবেন সব যেন আগের মতো হয়। তাইমা কথার মানে বুঝতে না পারলেও উত্তর দেয়, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আমার বাবার মতো ছেলেকে সিরাত পেয়েছে। সবসময় তোমরা একই থাকো। কোনো কালো ছায়া যেন তোমাদের মাঝে না আসে। প্রমুখ হেসে বেরিয়ে আসলো। বাহিরে এখন অন্ধকার ঘনিয়ে আসছে। সন্ধ্যা 7টা বাজবে। গাড়িতে বসে এসে কিছুক্ষণ সিরাতের ফোন ঘাটাঘাটি করতে থাকে। কন্ট্যাক্ট লিস্টের সব নম্বরে সে এক এক করে কল দিল। কবির বসে আছে চুপচাপ। প্রমুখ 5টা নাম্বারে কল দিল, খোলা পেল একটা। তৎক্ষণাৎ কবিরকে বলল, রিসিভ করলে নাম জিজ্ঞেস করবি। যদি বলে কে আপনি, অন্য পরিচয় দিবি। আর হ্যাঁ, শেষে বলবি রং নাম্বার। জি স্যার, বুঝেছি। তৎক্ষণাৎ ওপাশ থেকে খিটখিটে মেজাজে সাফওয়ান হেলো বলে। প্রমুখ শিখিয়ে দেওয়া কথা কবির বলল। সাফওয়ান নাম না করে বলে রেগে বলল, কোথায় ফোন দিয়েছেন? রাখুন বলছি। রং নাম্বার। এটা রংপুর নয়, ঢাকা। কবির সরি বলে রেখে দিতেই প্রমুখ খপ করে ফোনটা হাতে নেয়। উষ্ঠ প্রসারিত করে তার মুখে রহস্যময় হাসি। যেন শিকারের সন্ধান পেয়ে তার আত্মা শান্তি হলো। তার সব প্ল্যান করা বুদ্ধি এখন খাটানো বাকি। তার নিজস্ব ল্যাপটপ অন করে দ্রুত লোকেশন ট্র্যাক করে। ভাগ্য ভালো হয় 15 মিনিটের মাথায় পেয়েও গেল। চট্টগ্রামে একটি গ্রামের দিকে লোকেশন শো করছে। বাহিরে তখনও বৃষ্টি। প্রমুখ দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ঘুষি মারল গাড়ির ক্লাসে। কবিরও অবাক, এতদূর নিয়ে গিয়েছে অল্প সময়ের মাঝে। প্রমুখ চেঁচিয়ে উঠে বলে, এখনো বসে আছিস কেন? স্টার্ট দে গাড়ি। কবিরের হুঁশ ফিরতে জ্বরের বেগে গাড়ি চালিয়ে গেল। এবার হেয়ালি করা যাবে না, যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে। সবাইকে কল করে জানিয়ে হাজার টেনশন নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। কখন পৌঁছাবে সে? সিরাত ঠিক থাকবে তো? প্রমুখ চোখ বন্ধ করে বিড়বিড় করলো, আর কয়েক ঘন্টা অপেক্ষা করো সিরাত, আমি আসছি। ওই সাফওয়ানের জন্য আজ রইল, খুব শীঘ্রই আসছি। অনেক হলো চোর পুলিশ খেলা, এবার মুখোমুখি হওয়ার পালা।